নিউটনিয়ান মেকানিক্সের কিছু মিশ্র ধারণা বা মিক্সড কনসেপ্ট আমরা এখন দেখব, যার মধ্যে প্রথম কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, এখানে একটা টেবিল বা একটা উঁচু কোনো স্থানে একটা বস্তু বসে আছে যেটার ভর হচ্ছে m1, এবং আমরা একটা কপিকলের মাধ্যমে অন্য একটা বস্তু, দ্যাট মিনস m2 ভরের কোনো একটা বস্তুকে এখানে বেঁধে রেখেছি। তো এখন কপিকলের একটা দড়ির প্রান্ত হচ্ছে m1 বস্তুর সাথে যুক্ত, আরেকটা দড়ির প্রান্ত হচ্ছে m2 ভরের বস্তুর সাথে যুক্ত। তো এখন আমি ধরে নিই আমাদের এখানে বস্তুটা, দুইটা কনসেপ্ট ধরবো আমরা। ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে আমাদের বস্তুটা স্থির থাকবে, দ্যাট মিনস আমি ধরে নিলাম m2 ভরের যে বস্তুটা আছে এবং m1 ভরের যে বস্তুটা আছে এরা দুজন একদম স্টেবল বা স্থির অবস্থায় রয়েছে। তাহলে স্থির অবস্থা যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট কন্ডিশন, দ্যাট মিনস আমরা এখানে ফার্স্ট কন্ডিশন নিয়ে কাজ করব। আমাদের দুটো বস্তুই স্থির অবস্থায় আছে। স্থির অবস্থা থাকলে আমাদের কি হয়, আমাদের এখানে অনেক ঘটনা ঘটে। খেয়াল করে দেখো, যদি আমাদের m1 ভরের বস্তুটা স্থির অবস্থা থাকে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে m1 ভরের বস্তুটা একদম সামনের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ টান বল অনুভব করছে, এবং এই টান বলটা সাধারণত কপিকলের যে দড়িটা আছে সেই দড়ি থেকে আসছে। আবার m2 ভরের বস্তু যেটা, সেটাও কিন্তু উপরের দিকে একটা টান বল অনুভব করছে। আর তুমি জানো টান বলগুলো সবসময় কোনো একটা বস্তু থেকে দূরবর্তী অবস্থানে কাজ করে। তো এখন m2 ভরের বস্তু যেন আমি দেখতে পাচ্ছি নিচ বরাবর আমাদের এখানে m2g কাজ করবে, বা বলা যে ওজন বল কাজ করবে, এবং m1 ভরের যে বস্তুটা সেটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি m1g কাজ করে, যেটা হচ্ছে বস্তুর ওজন। তো যখন আমাদের এখানে টোটালি স্থির অবস্থায় বিরাজ করবে, দ্যাট মিনস আমাদের এখানে ভি এর মানটা যদি শূন্য হয় বা বেগের মানটা যদি শূন্য হয় দুটো বস্তুর ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে m1 ভর যে বস্তুটা আছে এটা যখন সামনের দিকে টি পরিমাণ বল অনুভব করবে, তখন এই m1 ভরের বস্তুটাকে পেছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করাবে, এবং এটা হচ্ছে আমাদের এখানে f1 পরিমাণ বল। তার মানে বস্তুটা যেহেতু স্থির আছে, তার মানে f1 পরিমাণ বলটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল, এবং এই স্থিতি ঘর্ষণ বলের জন্য আমাদের এখানে টি পরিমাণ টান সামনে আর আগাতে পারছে না। এবং যেহেতু আমাদের বস্তুটা স্থির অবস্থা আছে, এবং আমি ধরে নিলাম আমাদের এই f1 পরিমাণ বলটা হচ্ছে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এবং সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলকে তুমি কিন্তু লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ বল বলতে পারো। তাহলে আমি এখানে বলতে পারি ফার্স্ট কন্ডিশনের জন্য যে আমাদের এখানে f1 এর যে মানটা, এটার মান যা, আমাদের দড়ির টান বা টি এটার মানও কি তা। যখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে তখন আমাদের m1 ভরের বস্তু যেটা আছে সেটা স্থির থাকবে। আবার খেয়াল করে দেখো তো, m1 ভরের বস্তুটা যখন স্থির থাকে সে কিন্তু আর নড়াচড়া করছে না। আর সে যদি নড়াচড়া না করে তাহলে আমাদের m2 ভরের বস্তুটাও কি নিচে পড়বে না বা নিচে পড়তে থাকবে না। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে m1 ভরের বস্তুটাকে স্থির রাখা। তাহলে m1 ভরের বস্তুটাকে স্থির রাখার জন্য আমরা এখানে এই কন্ডিশনটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের স্থিতি ঘর্ষণ বলের মানটা দড়ির টান বা টি এর সমান হতে হবে, তা না হলে কিন্তু এটা স্থির থাকবে না। তো তাই যদি হয় তাহলে আমরা সেকেন্ড বস্তুটার দিকে এখন না দেখলেও পারি, কেননা সেকেন্ড বস্তুটা আলটিমেটলি স্থিরে থাকবে, যেহেতু আমাদের প্রথম বস্তু বা m1 ভরের বস্তুটা নড়াচড়া করছে না টেবিলের উপরে। তো দেখো আমরা এখানে স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম যে মান বা সীমান্তিক ঘর্ষণ বলের যে মানটা, সেটা কিন্তু একটা ফর্মুলা জানি। তো সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে, তুমি ধরো না আমাদের এখানে এই ঘর্ষণ বলের জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ অফ এস, যেহেতু স্থিতি ঘর্ষণ কাজ করছে তাই মিউ অফ এস হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এবং ওর সাথে আমরা একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করি। বাট এখানে দেখতে পাচ্ছ প্রতিক্রিয়া বল হিসেবে এন ইউজ করা হয়নি, ছবিতে আর ইউজ করা হয়েছে, তাই আমি এখানে এনের বদলে আর বসাতে পারি। আর এখানে আমরা যে টি এর মানটা পাচ্ছি, টিটা আসলে কিসের মান খেয়াল করে দেখো তো, এই টিটা যখন কপিকলের এক সাইডে কাজ করে সেটা কিন্তু অপর সাইডেও কাজ করে। আবার এই টি বলের ঠিক বিপরীতে কিন্তু আমরা m2g পরিমাণ একটা ওজন বল পাচ্ছি। যেহেতু আমাদের এখানে দুইটা বস্তু স্থির, তাই আমি বলতে পারি আমাদের এখানে টি বলের মান যা হবে m2g এই বলের মানও কি তাই হবে। তাহলে আমরা এখানে টি এর মানটা লিখতে পারি কিভাবে, m2g হিসেবে লিখতে পারি, যেহেতু আমাদের দুটো বস্তু এখন স্থির অবস্থা আছে। এখন দেখো তো মিউ এস ইন্টু আর, এখানে মিউ এস যা আছে তাই, আর এর মানটা কি, আর এর মানটা একদম বিপরীতভাবে আমাদের কিন্তু m1g হিসেবে কাজ করে, কেননা এখানে আর হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা m1 ভরের বস্তুর উপরের দিকে কাজ করে, ঠিক বিপরীত দিকে কিন্তু তার ওজন বল m1g কাজ করবে। তাহলে আর এর যে মান m1g এর মান কি সেম একই রকম, তাহলে আমরা এখানে আর এর বদলে m1g বসাতে পারি, আর আমরা এই পাশে পাচ্ছি হচ্ছে টি এর মানটা m2g। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কিন্তু এখানে জিটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি, কেননা জি যদি কাটা যায় তাহলে আমাদের এখানে থাকছে মিউ এস ইন্টু এম, না হ্যাঁ এম থাকছে, দ্যাট মিনস m1 থাকছে, প্রথম বস্তুর ভর থাকছে, আর অপর প্রান্তে থাকছে আমাদের এখানে m2 এর মান। এই যদি হয় আমাদের কন্ডিশন, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে m1 ভরের বস্তুটার জন্য যেটা টেবিলের উপরে বসে আছে তার মানটা হচ্ছে উপরে হবে m2, দ্যাট মিনস দ্বিতীয় বস্তুর ভর ডিভাইড বাই নিচে হবে m1 বা প্রথম বস্তুর ভর।
এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে এটা কোন অবস্থা? যখন আমাদের এই বস্তুটা স্থির অবস্থা থাকবে, দ্যাট মিনস এই টোটাল সিস্টেমটা যখন স্থির অবস্থা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট কনসেপ্ট। আমরা এখন তোমাদেরকে এটার মাধ্যমে সেকেন্ড একটা কনসেপ্ট দেখাবো। তুমি ধরো আমাদের এখানে বস্তুটা গতিশীল, দ্যাট মিনস আমাদের এখানে M2 ভরের যে বস্তুটা, এটা একটা নির্দিষ্ট ত্বরণের নিচে নামছে, দ্যাট মিনস এটা হচ্ছে এই পরিমাণ ত্বরণের নিচে নামে, এবং একই সাথে এই পরিমাণ ত্বরণে যখন সে নিচে নামে, সাথে সাথে সে কিন্তু M1 ভরের বস্তু এটাকেও কিন্তু সামনের দিকে এই পরিমাণ ত্বরণে নিয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো আমাদের এখানে এই পরিমাণ ত্বরণটা কিন্তু কপি করে দুইটা সাইডে কাজ করে, এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বস্তুটা গতিশীল, দ্যাট মিনস আমাদের বস্তুটা নিচে নামছে M2 ভরের বস্তু এবং M1 ভরের বস্তুটা সামনের দিকে আগাচ্ছে। তো যখন আমি এরকম কন্ডিশন দেখতে পাবো, তখন আমি তোমাকে এখানে কন্ডিশনগুলো বলি। তুমি দেখতে পাচ্ছ আমি যদি M2 ভরের বস্তুর কথা বলি, তাহলে নিচের দিকে যেহেতু এই ত্বরণ কাজ করছে, তার মানে নিচের দিকে অবশ্যই আমাদের এখানে একটা নিট বল কাজ করবে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ যখন আমাদের নিচের দিকে ত্বরণ কাজ করে, তখন এই নিচের দিকে ত্বরণ বরাবর একটা নিট বল বা বলা যায় লব্ধি বল কাজ করবে। তাহলে আমি নিট বলটাকে F নিট হিসেবে নিচের দিকে তীর দিয়ে লিখতে পারি। তো এখন নিট বলটা যদি বের করতে চাই, তাহলে আমাদের দুইটা বলের লব্ধি লাগবে। একটা হচ্ছে M2 ভরের বস্তুর জন্য T পরিমাণ বল, আর একটা হচ্ছে M2G পরিমাণ বল। তাহলে এখানে T এবং M2G এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই M2G এর প্রায়োরিটি বেশি, কেননা M2G পরিমাণ বলের জন্য কিন্তু আমাদের M2 ভরের বস্তুটা নিচে নামছে। তাই যদি হয়ে থাকে তাহলে M2G এটা হচ্ছে বড় বল, টি হচ্ছে কি এখানে আমাদের তাহলে ছোট বল। তাহলে M2G এবং টি এদের পার্থক্য যদি করি, এই পার্থক্যটা কী হিসেবে কাজ করবে? 2 নম্বর বস্তুর জন্য বা M2 ভরের বস্তুর জন্য নিট বল হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে নিট বল, এবং তুমি চাইলে এই নিট বলটাকে 2 ধরতে পারো, কেননা আমরা উপরে আরেকটা নিট বল পাবো। তো এই জন্য আমরা এটাকে F নিট 2 ধরলাম। তাই যদি হয় আমি ভেক্টর চিহ্ন দিলাম না, তো আমরা এখান থেকে এরকম একটা সম্পর্ক পাবো। আবার দেখো এখানে নিট বলের যে মানটা তুমি জানো, এই বলের মানটা হয় কি? ভর গুণন ত্বরণ। তার মানে আমি এখানে দিতে পারি M2 ইন্টু জি মাইনাস হচ্ছে আমাদের এখানে টান বল ইজ ইকুয়াল টু নিট বল মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ভর ইন্টু ত্বরণের কথা যদি বলি, তাহলে M2 ভরের বস্তুর ভর হচ্ছে M2, ত্বরণের মান হচ্ছে কি A। তাহলে এখান থেকে আমরা এরকম একটা সম্পর্ক পেতে পারি। তো এই সম্পর্কটা এতটুকু পর্যন্ত থাক, আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন তুমি যদি M1 ভরের বস্তুর দিকে তাকাও, তাহলে M1 ভরের বস্তুর জন্য কি সামনের দিকে একটা ত্বরণ A কাজ করে, এবং ত্বরণ যদি সামনের দিকে A কাজ করে, তার মানে সামনের দিকে অবশ্যই আমাদের একটা নিট বল কাজ করবে M1 ভরের বস্তুর উপর। তাহলে আমি বলতে পারি আমাদের এই বরাবর একটা নিট বল কাজ করবে বা F নিট 1 কাজ করবে। নিট বলের মানটা কত হবে? দেখো আমাদের M1 ভরের বস্তুটাকে আমরা সামনে টি পরিমাণ বলে টানছি, আবার এই M1 ভরের বস্তুর উপর পেছন দিক থেকে একটা ঘর্ষণ বল কাজ করে, এবং এই ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা কাজ করবে এটা কিন্তু গতীয় ঘর্ষণ বল হবে। ভালো করে খেয়াল করো, আমরা প্রথমবার যে F1টা পেয়েছিলাম এটা ছিল স্থিতি ঘর্ষণ বল, এবং স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান ছিল এটা, দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশন। বাট আমাদের এখন এখানে F1 হিসেবে যেটা কাজ করবে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তার মানে আমাদের এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, ফার্স্ট কেসের জন্য F1 হিসেবে যেটা কাজ করছিল সেটা ছিল আসলে F অফ S, দ্যাট মিনস স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। আর দ্বিতীয় কেসটার জন্য যেহেতু আমাদের উপরের বস্তুটা গতিশীল, তার মানে এখানে F1 হিসেবে যে কাজ করবে সে হচ্ছে মিউকে না, এটা হচ্ছে FK হিসেবে কাজ করবে, সেটা বা গতীয় ঘর্ষণ বল হিসেবে কাজ করবে বা চল ঘর্ষণ বল হিসেবে কাজ করবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টি বল এবং F1 এই দুটোর মধ্যে প্রায়োরিটি বেশি হচ্ছে টি, কেননা টি বলের জন্য বস্তুটা সামনে আগাচ্ছে। তার মানে টি হচ্ছে বড় বল, আমি ওখান থেকে বাদ দেবো কাকে? F1 পরিমাণ বলটাকে বাদ দেবো, যা পাবো সেটাই হচ্ছে কি প্রথম বস্তুর জন্য নিট বল। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F নিট 1 যেটা, সেটা আসলে আমাদের টান বল এবং ঘর্ষণ বলের পার্থক্যের সমান। তো এখন দেখো তো আমরা এখানে টি মাইনাস F1 দিতে পারি, এবং F1 এর মানটা হচ্ছে কি FK মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল। এবং তুমি এখানে চল ঘর্ষণ বলের মানের একটা সূত্র জানো, সেটা হচ্ছে মিউকে ইন্টু হচ্ছে আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এখানে F নিট 1 মানে কি? মানে হচ্ছে বস্তুর ভর গুণন ত্বরণ। তাহলে M1 ভরের বস্তুর ভর হচ্ছে M1, ওর সাথে আমি ত্বরণ এটাকে গুণ করে দেব। তাহলে আলটিমেটলি আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে মোটামুটি টি এর মানটা হচ্ছে পেয়ে যাচ্ছি। তো তাই যদি আমি পেয়ে যাই, তাহলে আমাদের এখানে যেটা করব সেটা হচ্ছে টি এর মানটা এখানে লিখে ফেলবো। টি ইজ ইকুয়াল টু কত হয়? মিউকে ইন্টু আর প্লাস হচ্ছে M1 ইন্টু A। তো এখন দেখো আমাদের 1 নং ইকুয়েশনের মধ্যে আমি যদি টি এর মানটা বসাই, তাহলে দেখো কি আসছে। তো আমি একটু অন্য কালারে করি। 1 নং ইকুয়েশনের মধ্যে ধরো আমি এখন টি এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা 1 নং ইকুয়েশন থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্রথম অংশ হবে হচ্ছে M2 ইন্টু জি মাইনাস টি এর মানটা হচ্ছে কি মিউকে ইন্টু আর প্লাস M1 ইন্টু A। তাহলে সবগুলো মাইনাস হয়ে যাবে, মিউকে ইন্টু আর মাইনাস হচ্ছে M1 ইন্টু A, এবং এই টোটালটার মান হবে কি M2 ইন্টু A হবে। তাহলে এটা হচ্ছে M2 ইন্টু A।
তারপরে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে শুধুমাত্র মিউ কেটাকে রাখবো এক পাশে আর অপর পাশে আমরা সবগুলোকে নিয়ে যাব। তাহলে মিউ কে ইন্টু আর এটাকে যদি এক পাশে রাখি, আমাদের অপর পাশে যেগুলো আসবে সেটা হচ্ছে m2 ইন্টু জি থাকবে, মাইনাস m1 ইন্টু এ থাকবে, মাইনাস m2 ইন্টু এ থাকবে, এই টোটালটা থাকবে। এখন আমি যদি এখান থেকে মিউকের মানটা সত্যিকার অর্থে বের করতে চাই, তাহলে আমাদের এখান থেকে আটটাকে সরিয়ে দিতে হবে। আটটাকে কী করতে হবে, এই টোটালটার সাথে এখন ভাগ করতে হবে। তাহলে আমি এখানে ভাগ চিহ্ন দিয়ে আর এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি আমি এখন যেটা পেলাম সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকের মান। তাহলে আমরা প্রথম কনসেপ্ট থেকে পেলাম স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান, যেখানে আমি এটাকে স্টার দিয়ে রাখতে পারি। আর দ্বিতীয় যে কনসেপ্টটা, যখন আমাদের বস্তুটা হচ্ছে এম ভরে মানে এম না এ ত্বরণে যখন গতিশীল হবে, তখন আমরা এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকের মানটা এইভাবে পাবো। তাহলে m2 ইন্টু জি মাইনাস m1 ইন্টু এ মাইনাস m2 ইন্টু এ ডিভাইড বাই আর, এটাই হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় কেসের জন্য গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান। তারপরে আরও একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অনেকটা এটা। খেয়াল করে দেখো, আমরা এখানে এমনভাবে একটা হেলানো তলের উপর বস্তুকে রেখেছি m1 ভরের বস্তুটা, যেটার একটা প্রান্ত হচ্ছে দড়ির মাধ্যমে কোনো একটা কপিকলের সাথে যুক্ত এবং কপিকলের আরেকটা প্রান্ত হচ্ছে m2 ভরের কোনো একটা বস্তুর সাথে যুক্ত। এবং এখানে আমি দুইটা কনসেপ্ট শেয়ার করতে পারি। প্রথম কনসেপ্টটা হচ্ছে আমাদের এখানে ধরো আমরা এখানে প্রথম কনসেপ্ট বা 1 নম্বর কনসেপ্টটা দেখব, যেখানে আমি ধরে নেব এই দুটো ব্লক একদম স্থির অবস্থায় আছে। তো যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে ফার্স্ট কনসেপ্ট ধরতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট কনসেপ্ট। স্থির অবস্থা থাকলে কি হবে, অবশ্যই আমাদের এখানে m2 এবং m1 এই দুটো বস্তু তাদের অবস্থান পরিবর্তন করবে না। স্থির অবস্থায় থাকায় আমরা দেখতে পাচ্ছি m2 ভরের যে ওজনটা সেটা হচ্ছে m2g এবং দড়িটা উপরের দিকে t1 পরিমাণ না, শুধু t পরিমাণ বল দিয়ে টান দিয়ে ধরে রেখেছে, তার মানে এটা হচ্ছে আমাদের টান বল। এবং কপিকলের সাথে আমাদের অপর প্রান্তে m1 ভরের বস্তু যুক্ত, যার প্রতিক্রিয়া বল হচ্ছে r। ওজন বলটা হচ্ছে আমাদের m1g, যার একটা উপাংশ হচ্ছে আমাদের m1g cos থিটা। এটা কিন্তু আমাদের এখানে cos থিটা হবে, যেহেতু থিটা হচ্ছে কি আমাদের এখানে আনত কোণ। আর এখানে আরেকটা ওজন বলের উপাংশ হচ্ছে m1g sin থিটা, এবং এটা আমাদের বিপরীত দিকে কাজ করবে। তো দেখো, আমি এখানে টি পরিমাণ বলে যেহেতু টেনে ধরে রেখেছি এই ব্লকটাকে বা বস্তুটাকে, তার মানে এই বলের বিপরীতে অবশ্যই একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা এফএস হিসেবে লিখতে পারি। তাহলে এই যে এখানে ছোট্ট করে আমি দেখাচ্ছি এফএসটা বসে আছে, তার মানে যেখানে আমি টান বল ইউজ করব তার বিপরীতে কি আমাদের স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু আমাদের বস্তুটা স্থির আছে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি আমাদের এখানে বস্তুর বেগ বা ভি ইজ ইকুয়াল টু 0, তার মানে বস্তুটা কি স্থির, এর মধ্যে কোনো বেগ কাজ করে না। বস্তু মানে হচ্ছে দুইটা বস্তু স্থির। তো দুইটা বস্তু যখন স্থির হবে, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা 2 নম্বর বস্তুর জন্য একটা সূত্র লিখতে পারি। দ্যাট মিনস 2 নম্বর বস্তুর জন্য আমরা লিখতে পারি টি পরিমাণ টান যখন উপরের দিকে কাজ করে, m2g পরিমাণ বল কি নিচের দিকে কাজ করে, যেহেতু বস্তু স্থির তার মানে দুটো বল কি সমান। তারপর তুমি প্রথম বস্তু দ্যাট মিনস m1 ভরের বস্তুর জন্য লিখতে পারো যে টি পরিমাণ টান উপরের দিকে কাজ করে এবং তার বিপরীতে আমাদের কাজ করে m1g sin থিটা, যেটা হচ্ছে আমাদের এখানে ওজন বলের একটা উপাংশ। ওর সাথে সাথে একটা ঘর্ষণ বল কাজ করে, যেটাকে তুমি এফএস লিখতে পারো। এফএস মান হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল, এবং এই বলটার মান সর্বোচ্চ নিবে। দ্যাট মিনস এটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের মান বা এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের মান। তাই যদি হয় তাহলে আমরা এই দ্বিতীয় সমীকরণটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি। দেখো, এটা ছিল আমাদের এখানে প্রথম সমীকরণ আর এটা ছিল আমাদের এখানে দ্বিতীয় সমীকরণ। তো 2 নম্বর সমীকরণটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে আমি পাবো টি ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করি, আমি এখানে টি এর মানটা সরাসরি বসিয়ে দিই, তাহলে তো হয়েছে। আমি দেখতে পাচ্ছি টি এর মানটা হচ্ছে m2g, তাহলে 1 নং সমীকরণ থেকে m2gটা এখানে বসিয়ে দিলাম। এখানে হবে হচ্ছে আমাদের m1g, তারপর হচ্ছে সাইন থিটা, এবং এফএস যেটা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এবং ওর যে সর্বোচ্চ মান সেটা বের করার সিস্টেম হচ্ছে মিউএস ইন্টু প্রতিক্রিয়া বল আর, এটা লিখতে হবে। তাহলে দেখো এর পরের লাইনটা হচ্ছে m2g, এখানে থাকবে হচ্ছে m1g সাইন থিটা প্লাস হচ্ছে মিউএস, এবং আর এর মান যেটা সেটা কি, সেটা হচ্ছে m1g cos থিটা। কেননা তুমি হেলানো তলের জন্য জানো আরটা সরাসরি এই মানে কাজ করে, তার মানে আর এর মানটা এখন আমি বসাবো m1g cos থিটা এতটুকু অংশ ইউজ করে। তো দেখো তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের উভয় পক্ষ থেকে কিন্তু একটা জিনিস কেটে যায়। লক্ষ্য করে দেখো, এখানে জি কেটে যায়, এখানে জি কেটে যায়, এখানেও কি জি কেটে যায়। জি যদি আমাদের এখানে উভয় পক্ষ থেকে কেটে যায় তাহলে আমি বলতে পারবো এখানে m2 কাজ করবে, এখানে m1 সাইন থিটা কাজ করবে, আর এখানে কাজ করবে হচ্ছে মিউএস, তারপর হচ্ছে m1, তারপর হচ্ছে এখানে cos থিটা, এতটুকু অংশ কাজ করবে। তো তুমি এখান থেকে যদি মিউএস এর মানটা বের করতে চাও বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা যদি বের করতে চাও, তাহলে আমরা এক পাশে মিউএস m1 cos থিটা এটাকে রাখতে পারি, আর আরেক পাশে আমাদের কি রাখতে হবে m2 মাইনাস m1 সাইন থিটা, এই জিনিসটাকে আমরা এখানে রাখতে পারি।
তো এই যদি হয় আমাদের এখানে কাহিনী, আমরা এখানে সরাসরি এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দ্যাট মিনস মিউএসটা বের করতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে যে অংশটুকু ছিল এই টোটালটাকে আমি এখন ভাগ করে দেব। তো কি দিয়ে ভাগ করে দেব আমি এখানে এটাকে ভাগ করে দিব, নিচে থাকবে হচ্ছে আমাদের m1, তারপর হচ্ছে cos থিতা, আর উপরে থাকবে হচ্ছে এখানে m2 মাইনাস m1 সাইন থিতা। আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই বস্তুটা যে তলের উপরে বসে আছে সে তল এবং বস্তুর মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান। এবং এই মিউ এস যেটা, এটা শুধুমাত্র m1 ভরের উপরেই কাজ করবে, m2 ভরের বস্তুর উপর কিন্তু কাজ করবে না। যেহেতু m1 ভরের বস্তুর একটা ঘর্ষণ বল অনুভব করছে নিচের দিকে, তাই এটা শুধুমাত্র m1 ভরের বস্তুর জন্যই উপযুক্ত। এই হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান। এখন আমরা সেম কনসেপ্টটা একটু ভিন্ন ওয়েতে দেখি। খেয়াল করে দেখো, আমরা এখন যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে একই জিনিস, বাট আমরা এখন ভিন্ন একটু কনসেপ্টে দেখব। আমরা ধরে নেব আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ ত্বরণ কাজ করবে। কিভাবে? তুমি ধরে নাও আমাদের এই m2 ভরের বস্তুটা নিচে নামছে এই পরিমাণ ত্বরণের মাধ্যমে। তাহলে এই পরিমাণ ত্বরণটা কিন্তু আমাদের m1 ভরের বস্তুটার জন্য কাজ করবে। দ্যাট মিনস আমাদের এই পরিমাণ ত্বরণটা ঠিক এদিক বরাবর কাজ করবে m1 ভরের বস্তুটার জন্য। তাহলে এখন m1 ভরের বস্তুটাও গতিশীল, m2 ভরের বস্তুটাও কি গতিশীল। তো আমি যদি m2 ভরের বস্তুর দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের m2 ভরের বস্তুটা নিচে নামছে। তার মানে যেহেতু নিচের দিকে ত্বরণ কাজ করবে, তাহলে এই বরাবর আমাদের একটা নিট বল কাজ করবে। এটাকে তুমি এফ নিট 2 ধরতে পারো। তাহলে এই নিট বলের মানটা কত হবে? অবশ্যই আমাদের টান বল টি এবং m2g এদের পার্থক্যর মধ্যে পার্থক্য হিসেবে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি m2g বলের মানটা কিন্তু বেশি, টি বলের মানটা কম, যার জন্য আমাদের এখানে m2g বলের মানের বেশি হওয়ার জন্য বস্তুটা নিচের দিকে নামছে। তাহলে m2 ভরের বস্তুর জন্য আমি লিখতে পারি m2g মাইনাস হচ্ছে টি, দ্যাট মিনস এটাই কি আমাদের নিট বল। যেহেতু এখানে m2g এর প্রায়োরিটি বেশি, টি বলের প্রায়োরিটি কম, তার মানে এখানে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব এবং এটা আসলে আমাদের 2 নম্বর নিট বল হিসেবে কাজ করবে। আবার তুমি জানো কোনো একটা বস্তুর জন্য নিট বল মানে কি? নিট বল মানে হচ্ছে ভর গুণন ত্বরণ। তো আমাদের m2 ভরের বস্তুর ভরই হচ্ছে m2 এবং ত্বরণটা হচ্ছে কি আমি এই পরিমাণ ত্বরণ ধরেছি, যেটা একই সাথে আমাদের এখানে দুটো বস্তুর মধ্যে কাজ করে। তাহলে তাই যদি হয়ে থাকে, তো এটাকে তুমি একটা সম্পর্ক হিসেবে রাখতে পারো, অথবা বলতে পারি আমি তুমি এখান থেকে টি এর মানটা শুধুমাত্র বের করতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে টি এর মানটা হবে m2g মাইনাস হচ্ছে আমাদের এখানে m2a। এটা ইজ ইকুয়াল টু টান বল বা টি এর মান। তাহলে টি এর মান আমাদের কমপ্লিট, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম বস্তুটা একটু দেখি। প্রথম বস্তুটার দিকে যদি খেয়াল করে দেখো, তাহলে বস্তুটা কিন্তু এখন উপরের দিকে উঠছে। তার মানে প্রথম বস্তুর জন্য টি পরিমাণ বল যেটা, এটা উপরে কাজ করে এবং পেছনের দিকে কাজ করে হচ্ছে m1g সাইন থিতা প্লাস হচ্ছে এফ অফ কে। এখন কিন্তু কে কাজ করবে, দ্যাট মিনস এখন কিন্তু আর এফ অফ এস কাজ করবে না, যেহেতু এটা একটা গতিশীল অবস্থায় আছে। তো তাই যদি হয় তাহলে টান বলের বিপরীতে আমাদের এখানে দুইটা বল কাজ করবে। তো প্রথম বস্তুর জন্য আমি এখানে একটু ভিন্ন কালারে লিখি, আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো আমাদের এখানে টি বলটা বেশি পরিমাণে থাকে এবং m1g সাইন থিতা প্লাস এফকে এটা কিন্তু কম পরিমাণে থাকে, যার জন্য আমাদের টি বলটা টেনে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যায় এই পরিমাণ সমত্বরণে। তার মানে টি বলের এখানে প্রায়োরিটি বেশি আর এখানে এই টোটাল বলের প্রায়োরিটি কম। দ্যাট মিনস m1g, তারপর হচ্ছে সাইন থিতা যেটা ছিল ওজন বলের একটা উপাংশ, প্লাস আমাদের এখানে এখন যেহেতু বস্তুটা গতিশীল, তার মানে ঘর্ষণ বল বা এফকে কাজ করবে, মানে গতি ও ঘর্ষণ বল বা চলো ঘর্ষণ বল এফকে কাজ করবে। আর এটা হবে আমাদের এখানে mg cos থিতা। আচ্ছা, তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে কি একটা বলের পার্থক্য, এবং এটাই কিন্তু আমাদের এখানে প্রথম বস্তুর জন্য নিট বল হিসেবে কাজ করবে। তার মানে প্রথম বস্তু যেহেতু উপরের দিকে উঠছে, তাই উপরের দিকে আমাদের অবশ্যই এখানে একটা নিট বল কাজ করবে, যেটা হচ্ছে অ্যাপনিট 1। এবং এই নিট বলটা কাজ করবে কী জন্য? আমাদের এখানে যে এই পরিমাণ ত্বরণ দেখতে পাচ্ছি, এই ত্বরণের জন্য এই বলটা কাজ করবে। তাহলে তুমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানো, কোনো একটা বস্তুর উপর যে লব্ধি বল বা নিট বল কাজ করে সেটা হচ্ছে বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। তো আমি যদি তাই এখানে লিখি তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে হবে কি, আমাদের এখানে এই নিট বলের যে মানটা হবে সে মানটা হবে একটু অন্যরকম। তাহলে আমি আগে এখানে নিট বলের মানটা লিখি, এফ নিট 1 হবে কত? অবশ্যই প্রথম বস্তুর ভর, দ্যাট মিনস m1 এবং ত্বরণ হচ্ছে এ। এবার আমি টি এর মানটা প্রথমে বসিয়ে দিই। টি এর মানটা আমি দেখতে পাচ্ছি m2g ছিল মাইনাস আমাদের এখানে ছিল m2a। তাহলে এটা হচ্ছে প্রথমে টি এর মান, ওর থেকে আমি বিয়োগ করবো কাকে? এই টোটালটাকে, দ্যাট মিনস m1g, তারপর হচ্ছে সাইন থিতা, তারপর প্লাস আমার মনে হয় এটা একটু কাটতে হবে, আর এখানে থাকবে হচ্ছে এফ অফ কে। তো এটা মানে হচ্ছে কি এফ নিট 1। তাহলে নিট বল প্রথমটা হচ্ছে m1 এই হিসেবে কাজ করে। তো তাই যদি হয় আমাদের এখানে ঘটনা, তো তুমি দেখতে পাচ্ছ আমি এখানে টোটাল একটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেছি। তো m2g মাইনাস m2a
এটা এসেছে হচ্ছে আমাদের এখানে টি এর থেকে, দ্যাট মিনস আমাদের এখানে 1 নং সমীকরণ থেকে এসেছে, এবং তারপর m1g sin থিটা প্লাস fk এটা যা আছে তাই। আর f নিট 1 এর মান হচ্ছে কি m1 ইন্টু a, তার মানে বস্তুর ভর গুণন ত্বরণ। এখন দেখো এখানে আমরা সবগুলো খুলে ফেলি, তাহলে m2g মাইনাস হচ্ছে m2a এটা যা আছে তাই থাকবে, মাইনাস এখানে দেখতে পাচ্ছ m1g তারপর হচ্ছে থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এফ কে যেটা এটা হচ্ছে আমাদের কি গতীয় ঘর্ষণ বল, এবং গতীয় ঘর্ষণ বলের যে মানটা সেটা হচ্ছে কি মিউ অফ কে ইন্টু এখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি আর। এবং খেয়াল করে দেখো আমরা এখানে প্রতিক্রিয়া বল আর এটাকে কিন্তু এই সমীকরণে পাচ্ছি, দ্যাট মিনস তুমি যদি ছবির দিকে তাকাও তাহলে আর এর মানটা কি হিসেবে কাজ করবে, ঘর্ষণ বলের আরেকটা উপাংশ দ্যাট মিনস m1g cos থিটা হিসেবে কাজ করবে। তাহলে তোমরা আর এর মানটা সরাসরি এখানে বসাতে পারো। তো আমি এখানে এফ কের যে মানটা সেটা হচ্ছে মিউ কে ইন্টু আর, তো আর এর মানটা সরাসরি বসাচ্ছি m1g, তাহলে প্রথমে বসবে m1 তারপর হচ্ছে g তারপর বসবে হচ্ছে cos থিটা। তো m1g cos থিটা এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখানে আমাদের থাকবে a1 ইন্টু a। তো আমরা এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে কেবলমাত্র মিউ কে বের করবো, দ্যাট মিনস গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটার মানটা বের করবো। তো এটার মানটা আমি যদি বের করি তাহলে আমি টোটাল পার্টটাকে একটা পাশে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে m1 ইন্টু জি, তারপর থাকবে হচ্ছে এখানে cos থিটা। তো এই সম্পূর্ণটাকে আমি এক পাশে নিয়ে আসলাম, তাহলে অপর পাশে কী থাকবে m2g মাইনাস হচ্ছে m2a মাইনাস m1g তারপর হচ্ছে সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস m1 ইন্টু a। তো এই অংশটুকু আমাদের এখানে থাকবে। তো আলটিমেটলি আমি যদি এখানে মিউকের মানটা বের করি তাহলে আমি একটু রেড কালারে লিখছি, আমি এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকে যদি বের করি তাহলে আমাদের বিশাল একটা ভাগ সাইন হবে, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে m1 থাকবে, জি থাকবে, তারপর হচ্ছে এখানে cos থিটা থাকবে, আর উপরে থাকবে টোটাল পার্টটা। তো টোটাল পার্টটাকে আমি একটু ছোট করতে পারি, দেখো আমাদের এখানে m1 এবং m2, এখান থেকে m1 এবং m2 কমন যায়, তার মানে আমি যদি এখানে শুধুমাত্র m1 কমন নিই তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে কত, ধরো m1 কমন নিলাম, তো m1 কমন নিলে আমি আমি একটা কাজ করি, আমি প্রথমে m2 কমন নিই, m2 যদি কমন নিই তাহলে আমি উপরে পাচ্ছি হচ্ছে কত g মাইনাস a পাচ্ছি, তাহলে g মাইনাস এটা থাকবে হচ্ছে উপরে, মাইনাস আমি এখন মাইনাস m1 কমন নেব, m1 যদি আমি মাইনাস দিয়ে কমন নিই তাহলে আমি পাবো g সাইন থিটা প্লাস a, তাহলে এখানে আসবে হচ্ছে g সাইন থিটা প্লাস a, এই অংশটুকু আসছে। তাহলে তাই যদি হয় আমাদের এখানে, তো এটাই হচ্ছে কি একটা সমীকরণের মতো কাজ করবে। তাহলে আমরা এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা পেলাম জাস্ট এই সারফেসটার জন্য, দ্যাট মিনস যে সারফেসের উপর আমাদের বস্তুটা আনত অবস্থা আছে বা সারফেসের সংস্পর্শে আছে ওই সারফেসের জন্য আমরা এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকের মানটা এইভাবে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2, বাট এই ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনটা নিয়ে কাজ করছি, যেখানে আমাদের বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল। এখন আমি তোমাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে তোমরা এখানে মিউকের মানটা বের করবে অন্যভাবে। যদি আমাদের ত্বরণটা বিপরীত দিকে কাজ করে তখন, দ্যাট মিনস আমাদের নিট বলটা যদি বিপরীত দিকে কাজ করে তাহলে m1 ভরের বস্তুটা নিচে পড়তে থাকবে এবং m2 ভরের বস্তুটা উপরে উঠতে থাকবে হচ্ছে এই পরিমাণ ত্বরণ নিয়ে। সেক্ষেত্রে আমাদের হিসাবে কী গড়মিল হবে সেটা তোমরা বের করবে, এবং বের করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তাহলে তোমাদের জন্য এই ত্বরণটা যে আমি লিখলাম এটাই হচ্ছে কি HW, তার মানে তুমি এখন নিট বলটাকে বিপরীতমুখী ধরে তারপরে ইকুয়েশনটা সলভ করে দেখবে মিউকের মানটা কত আসে। তারপরে যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা চেইন বা বলা যায় একটা কি বলবো, হ্যাঁ চেইনই বলে এটাকে। তো একটা চেইন আমাদের টেবিলের উপর শুয়ে আছে, তার কিছু অংশ হচ্ছে ঝুলে আছে এবং কিছু অংশ টেবিলের উপর আছে। তো চেইনটা যখন এমন অবস্থা আছে, আমি ধরে নিলাম আমাদের এখানে চেইনের কোনো বেগ নেই, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমাদের এখানে চেইনটা টোটাল স্থির অবস্থা আছে বা স্থির অবস্থায় ঝুলে আছে। তো আমি যদি ধরি যে আমাদের এই টোটাল চেইনের লেন্থ বা দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে আমাদের যদি ঝুলে থাকে এল প্রাইম পরিমাণ, তো অবশ্যই বলতে পারি টেবিলের উপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি এল মাইনাস এল প্রাইম পরিমাণ অংশ থাকবে। তাহলে এল হচ্ছে আমাদের এখানে টোটাল লেন্থ বা টোটাল দৈর্ঘ্য আমাদের এই চেইনের জন্য। তাহলে এই টোটাল দৈর্ঘ্যের কেবলমাত্র এল প্রাইম পরিমাণ ঝুলে থাকে, তার মানে টেবিলের উপরে অবশ্যই এল মাইনাস এল প্রাইম পরিমাণ থাকবে, যেটা তুমি ছবি থেকে দেখতে পাচ্ছ। এখন যখন আমাদের এই চেইনটা টোটালি স্থির অবস্থায় ঝুলে থাকবে, দ্যাট মিনস অবশ্যই টেবিলের উপরের সারফেসের সাথে আমাদের এই চেইনের একটা স্থিতিঘর্ষণ কাজ করবে, এবং এই স্থিতিঘর্ষণ যখন কাজ করবে তখন আমি বলতে পারি স্থিতিঘর্ষণ গুণাঙ্ক বা মিউএস এর মানও কি কাজ করবে। তো আমরা এখন টার্গেট করব কি এই স্থিতিঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ একটা অংশ ঝুলে আছে,
তার লেন্থ হচ্ছে এল প্রাইম, একটা অংশ টেবিলের উপরে পড়ে আছে, তার লেন্থ হচ্ছে কি এল মাইনাস এল প্রাইম। আমরা এরকম কিন্তু একটা কনসেপ্ট একদম শুরুতে পড়েছিলাম। দ্যাট মিনস অর্ধেক অংশ, ধরো অর্ধেক না, কিছু অংশ হয়তো আমাদের বাইরে পড়ে আছে, কিছু অংশ টেবিলের উপর আছে। তো তোমাকে যদি আমি ওই কনসেপ্টটা দেখাই তাহলে দেখতে পাবে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কনসেপ্ট। এখানে দেখো, আমি এখানে ফার্স্ট কনসেপ্টটা তোমাদেরকে দেখাই যে আমাদের এখানে একটা বস্তু M1 ভরের বস্তু টেবিলের উপর বসে আছে এবং M2 ভরের বস্তুটা হচ্ছে আমাদের এখানে ঝুলে আছে। তো আমি এই বস্তুর জন্য, দ্যাট মিনস M1 ভরের বস্তুর জন্য যখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করেছিলাম তখন তার মানটা কী হয়েছিল দেখো, সরাসরি হয়েছিল M2 ডিভাইডেড বাই M1। এর মানে কি? এর মানে হচ্ছে যে বস্তুটা ঝুলে আছে সে বস্তুটার ভর হচ্ছে নিচে কাজ করে, যে বস্তুটা টেবিলের উপরে আছে সে বস্তুটার ভর হচ্ছে কি উপরে কাজ করে। না, আমি উল্টো বলেছি, যে বস্তুটা টেবিলের উপর আছে সেটার ভর হচ্ছে নিচে কাজ করে এবং যে বস্তুটা ঝুলে আছে তার ভরটা কি, ভরটা উপরে কাজ করে। এই যদি হয় আমাদের ঘটনা, এই ঘটনাটা সব ক্ষেত্রেই ঘটবে। দ্যাট মিনস এটা এখানে যেহেতু ভরের জন্য ঘটেছে, সেম জিনিসটা আমাদের লেন্থ বা দৈর্ঘ্যের জন্য ঘটবে। তার মানে তুমি যদি টেবিলের সাথে এটাকে তুলনা করো, দ্যাট মিনস আমাদের চেনের সাথে যদি তুলনা করো তাহলে দেখতে পাচ্ছ আমাদের চেনের কিছু অংশ কিন্তু এরকম টেবিলের উপরে ছিল এবং চেনের কিছু অংশ কিন্তু টেবিলের পাশে ঝুলেছিল, তাই না? এখানেও কিন্তু তাই। তাহলে আমাদের এখানে মেইন সূত্র কোনটা? সেটা হচ্ছে আমরা এরকম অবস্থায় যখন একটা বস্তু কোন একটা তল বা টেবিলের উপর থাকবে, বাকি অংশ যদি তার ঝুলে থাকে, তাহলে ওই দুটো বস্তুর যে ভরের অনুপাত বা দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটা হবে কি আমাদের ওই বস্তুর জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা এই জিনিসটার সাথে এখন এই কনসেপ্টটাকে মিলাই। দেখতে পাচ্ছি আমাদের এখানে টেবিলের বাইরে ঝুলে আছে এল প্রাইম এবং টেবিলের উপরে আছে হচ্ছে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য। তাই যদি হয় তাহলে আমি এখানে মিউএস এর মানটা লিখতে পারি কি? মিউএস এর মান লিখতে পারি হচ্ছে আমাদের ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য, দ্যাট মিনস এল প্রাইম, এবং টেবিলের উপরে যে অংশটা আছে তার দৈর্ঘ্য, দ্যাট মিনস এল মাইনাস এল প্রাইম। আর আমাদের ওই সূত্রে ছিল কি, ঝুলে থাকা অংশের ভর ছিল উপরে আর যে বস্তুটা টেবিলের উপরে ছিল তার ভর ছিল নিচে। তো এই হচ্ছে আমাদের এখানে কাহিনী। তোমরা এইভাবে শর্টকাটে কোনো একটা বস্তুর জন্য ভরের অনুপাত অথবা লেন্থ বা দৈর্ঘ্যের অনুপাত হিসাব করে ওই বস্তুটার জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারো। আর এটা শর্ত হচ্ছে কি, অবশ্যই বস্তুটা স্থির থাকতে হবে। এখানেও কিন্তু টেবিলের উপর চেনটা একদম স্থির থেকেছিল, তার মানে এটা কিন্তু নিচের দিকে পড়ে যায়নি। এখন কখনো কখনো আমাদের এখানে যতটুকু অংশ ঝুলে আছে এই জিনিসটাকে বের করতে দেওয়া হয়, সেটা যেন আমাদের এই ইকুয়েশনটা আমরা মডিফাই করতে পারি। দ্যাট মিনস আমাদের এখানে যেটা দেওয়া হয় কোশ্চেনে, সেটা হচ্ছে এল প্রাইমের মানটা মাঝে মাঝে বের করতে বলা হয়। সেটা বের করা একদম ইজি। তুমি এখানে মিউএসের সাথে নিচেরটুকু গুণ করে দাও, তাহলে মিউএস ইন্টু এল মাইনাস হচ্ছে মিউএস ইন্টু এল প্রাইম, আর উপরে এখানে থাকবে হচ্ছে এল প্রাইম। তাহলে তুমি এল প্রাইমটাকে আলাদা করে ফেলো। কত হবে আমাদের এখানে মিউএস ইন্টু এল থাকবে আর অপর পাশে থাকবে হচ্ছে এল প্রাইম। যদি আমি কমন নিই তাহলে এখানে পাবো মিউএস প্লাস হচ্ছে 1। তা আলটিমেটলি আমি এখানে এল প্রাইমের যে মানটা পাবো সে মানটা হবে কি, উপরে বসবে হচ্ছে শুধুমাত্র মিউএস ইন্টু এল আর নিচে বসবে কি, হ্যাঁ নিচে বসবে হচ্ছে আমাদের এখানে মিউএস প্লাস হচ্ছে 1 বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে ঝুলে থাকা যে চেইনটা ছিল সে চেইনের দৈর্ঘ্য। তারপর আমরা 4 নম্বর যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে একটা হেলানো তলের উপরে উঠিয়েছি। একদম শুরুতে আমি ধরে নিলাম বস্তুটা হচ্ছে এই বিন্দুতে রয়েছে। তারপর এই বিন্দুতে থাকা অবস্থায় বস্তুটা স্থির ছিল, দ্যাট মিনস তার বেগটা ছিল ইউ ইকুয়াল টু 0। আর এই হেলানো তলের যে উচ্চতাটা ছিল এই বিন্দুতে, তার উচ্চতাটা হচ্ছে এইচ। তো যখন আমি বস্তুটাকে ছেড়ে দিব তখন বস্তুটা নিচের দিকে যাত্রা শুরু করবে। দ্যাট মিনস একটা সময় পর বস্তুটা আমাদের এখানে বি বিন্দুতে এসে পৌঁছাবে। তো বি বিন্দুতে যখন এসে পৌঁছাবে আমি দেখতে পাচ্ছি এখানে বস্তুর ভরটা আগের মতো এম আছে, বাট এই ক্ষেত্রে আমাদের একটা শেষ বেগ কাজ করে, সেটা হচ্ছে কি ভি পরিমাণ শেষ বেগ। তাহলে এই যে বস্তুটা উপর থেকে নিচে নেমে আসলো একটা নির্দিষ্ট হেলানো তলকে ঘিরে, তাহলে এই হেলানো তলের এ থেকে বিতে নেমে আসতে কিন্তু এই বস্তুটার কিছু শক্তির ক্ষয় হয়েছে, তাই না? এবং আমরা জানি মোট শক্তির পরিমাণ কিন্তু অপরিবর্তিত থাকে যে কোনো একটা বস্তুর জন্য। তাহলে দেখো, আমি যদি এই বিন্দুর কথা বলি, এই বিন্দুতে বস্তুর যে মোট শক্তিটা ছিল সেটা কী ছিল, শুধুমাত্র বিভব শক্তি ছিল, যেটার মান হচ্ছে এম জি এইচ। তাহলে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে কি যে বস্তুটা মানে যে উচ্চতাটাতে আমাদের বস্তুটা আছে। তো এই যদি হয় আমাদের এখানে এমজিএইচ, তাহলে এটাই কি বস্তুর মোট শক্তি। তার মানে এই বিন্দুতে বস্তুর মোট শক্তি বা ইটি বলতে পারি বা টোটাল এনার্জি আমি বলতে পারি এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। যখন আমাদের বস্তুটা বি বিন্দুতে চলে আসলো তখন একটা ঝামেলা হলো। ঝামেলা একটা না, আসলে দুইটা ঝামেলা। ফার্স্ট ঝামেলা হচ্ছে বি বিন্দুতে আসার সময় তার বেগটা হয়ে গেছে ভি, তার মানে ভি বেগের জন্য তার একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বা ইকে কাজ করবে। তাহলে দেখো, বি বিন্দুতে আমরা একটা শক্তি পাবো, সেটা হচ্ছে তার গতিশক্তি, এবং এই গতিশক্তির মান কত, যেহেতু বেগ দেওয়া আছে তাহলে আমি বলতে পারি গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা শক্তি। এখন বস্তুটা এমন একটা তল বরাবর পড়েছে যে তলের
মধ্যে স্মুথনেস জিনিসটা নাই, তার মানে এই তলটা হচ্ছে হেলানো তল এবং এটা একটা রাফ তল, তার মানে এখানে আমাদের ঘর্ষণ বল কাজ করবে। তো ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে ঘর্ষণ বল দ্বারা একটা কৃত কাজ এখানে কাজ করবে বস্তুটার উপর। তাহলে এই বিন্দু থেকে আমাদের বস্তুটা যখন বি বিন্দুতে আসবে তখন অবশ্যই ঘর্ষণ বল দ্বারা একটা কৃতকাজ হবে বস্তুর মধ্যে। এবং তুমি জানো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ যেটা, সেটাকে আমরা লিখতে পারি কি, বস্তুটার মধ্যে যেই বল কাজ করে, দ্যাট মিন্স যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ধরে নাও এফ অফ এস একটা ঘর্ষণ বল কাজ করে। এবং আচ্ছা, এটা যেহেতু বস্তু গতিশীল আমি এফ অফ এস না ধরে এফ অফ কে ধরতে পারি, তাহলে আমাদের এখানে কি একটা গতীয় ঘর্ষণ বল কাজ করে এবং ওর সাথে আমরা গুণ করতে পারি কাকে, দূরত্বটাকে, দ্যাট মিন্স এ থেকে বি এর যে দূরত্বটা সেটা, তার মানে এল। তো এটাকে গুণ করার পর আমরা কি দিতে পারি, কস থিটা দিতে পারি। তো তোমাদের মনে হতে পারে এটা কোন সূত্র, আবার এটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলার সূত্র, ডব্লিউ বা কৃতকাজ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এস হচ্ছে সরণ, কস থিটা মানে কি, থিটা হচ্ছে আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ এবং এটার কোসাইন হচ্ছে আমাদের কস থিটা। তো তাই যদি হয় এখানে আমাদের এফকে একটা বল কাজ করবে বস্তুর উপর, ঘর্ষণ বল, এবং এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তারপর হচ্ছে এল যেটা, সেটা হচ্ছে আসলে দৈর্ঘ্য, দ্যাট মিন্স কী পরিমাণ সরণ হয়েছে এ থেকে বিতে, সে দৈর্ঘ্যটা হচ্ছে এখানে এস হিসেবে কাজ করে। আর কস থিটার মধ্যে থিটা যেটা, থিটা বলতে আমরা বুঝি ঘর্ষণ বল এবং আমাদের এখানে যে লেন্থ বা দৈর্ঘ্য এর মধ্যে যে বল মানে কোনটা কাজ করে সেই কোণের মান। তো এখন দেখো তো আমরা এখানে যেই কাজটা বের করছি এটা কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাই না? তার মানে আমি এখানে ডব্লিউ অফ কে দিতে পারি, যেহেতু এখানে একটা কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ কাজ করবে বস্তুটা গতিশীল হওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে বস্তুটা যখন নিচে নেমে আসবে সে কিন্তু এই ডব্লিউ কে বা বলা যায় এই যে এখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা আছে এই কৃত কাজের বিরুদ্ধে কাজ করবে, কেননা ঘর্ষণ বলটা বস্তুটাকে পেছনের দিকে নেওয়ার জন্য কাজ করবে এবং ওই বস্তুটা নিচে নামার জন্য কাজ করবে। তার মানে বস্তুটা যখন নিচে নামার জন্য কাজ করবে তখন অবশ্যই বস্তুটা নিচে নামার সময় একটা বল তার উপর কাজ করে, যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি এম জি সাইন থিটা। যদি আমাদের এখানে থিটা হয়ে থাকে আনত কোণ, তাহলে এম জি সাইন থিটা হচ্ছে কি ওজন বলের একটা উপাংশ যার জন্য বস্তুটা নিচের দিকে কাজ করে। তাহলে আমি বলতে পারি বস্তুটার উপরে যে বল সেটা হচ্ছে এম জি সাইন থিটা, বাট ওর বিপরীতে যে বল সেটা হচ্ছে অবশ্যই এফ কে। তার মানে এফ কের যে মানটা সেটা হচ্ছে আমাদের এম জি সাইন থিটাটাকে রুখে দিতে পারবে না, বাট আমাদের এফ কে দ্বারা যে কৃতকাজটা আছে বা ঘর্ষণ বল দ্বারা যে কৃতকাজটা আছে সেটা হচ্ছে কি ডব্লিউ কে। তার মানে এই ডব্লিউ কে ঠিক বিপরীত দিকে আরেকটা কৃতকাজ করবে বস্তুটা এবং ওই কৃতকাজটা হচ্ছে কি আমাদের এম জি সাইন থিটা দ্বারা কৃতকাজ। তাহলে আমি বলতে পারি আমাদের বস্তুটাকে যেহেতু আমরা এ থেকে বিতে পাঠাতে পারছি এম জি সাইন থিটার জন্য, তার মানে এম জি সাইন থিটা দ্বারা একটা কৃতকাজ পাবো আমি, ডব্লিউ অফ এম জি সাইন থিটা, জাস্ট এটাকে প্রকাশ করার জন্য এভাবে লিখেছি। তাহলে ডব্লিউ অফ এম জি সাইন থিটার মানটা কী হবে, অবশ্যই বল গুণন সরণ। তাহলে এখানে বলের মানটা কি, বলের মানটাই হচ্ছে আমাদের এখানে এম জি সাইন থিটা এবং ওর সাথে আমি কাকে গুণ করব, সরণ বা এলকে গুণ করব, তারপর এখানে কস থিটা দিব। এখন দেখো তো আমাদের এখানে এম জি সাইন থিটা যেদিকে কাজ করে আমাদের সরণ বা এল সেদিকেই কাজ করে, তার মানে আমাদের এই দুটোর মাঝে যে কোণ সেটা হচ্ছে কি 0 ডিগ্রি। তাহলে এম জি সাইন থিটা গুণন এল গুণন কস 0 ডিগ্রি, এটাই হচ্ছে কি আমাদের বস্তুটার ওজন বলের বিপরীতে কৃতকাজ। কেননা বস্তুটার ওজন বলের দিকের কাজটা ছিল এরকম, বাট ওজন না, আমি ঘর্ষণ বল বলবো, এটা ঘর্ষণ বলের বিপরীতে যে কাজটা সেটা হচ্ছে এটা, আর ঘর্ষণ বলের দিকের কাজ হচ্ছে কি এটা। তাহলে ঘর্ষণ বলটা বস্তুর উপর যে কাজ করে সে কাজের মানটাই হচ্ছে আমাদের এখানে ডব্লিউ কে, বাট এই ঘর্ষণ বলের কাজের বিপরীতে বস্তু একটা কাজ করে নিচে নেমে যায়, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ অফ এম জি সাইন থিটা। তার মানে আমরা এখানে ডব্লিউ অফ এম জি সাইন থিটা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে সরাসরি এল ইন্টু এম জি ইন্টু সাইন থিটা, কেননা কস 0 ডিগ্রির মান কত, অবশ্যই 0 না 1। তো কস 0 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে আমাদের এই বস্তুটা ঘর্ষণ বলের বিপরীতে এই বলটা মানে এই কাজটা করবে, করে সে নিচে নেমে যাবে। এখন দেখো তো এই বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে কি আমাদের এমজিএস, তার মানে এমজিএস পরিমাণ শক্তির একটা অংশ ক্ষয় হয়ে যাবে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের বিপরীতে একটা কাজ করতে এবং আমাদের গতিশক্তির জন্য একটা কাজ করতে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে যখন বি বিন্দুতে বস্তুটা নেমে আসবে, বি বিন্দুতে নেমে আসার সময় আমাদের এখানে এমজিএস ছিল কি একটা সর্বোচ্চ বল বস্তুটার বা টোটাল বল, এই বলের বল না, এটা হচ্ছে একটা কাজ আর কি, কাজ বা শক্তি বলতে পারি। তো এই শক্তিটার একটা অংশ ভেঙে যাবে আমাদের গতিশক্তি হিসেবে বি বিন্দুতে, আরেকটা অংশ ভেঙে যাবে ঘর্ষণ বলের বিপরীতে কৃত কাজ করার জন্য, দ্যাট মিন্স ডব্লিউ এম জি সাইন থিটা। এটা আসলে ঘর্ষণ বলের বিপরীতে কাজ করছে, কারণ ঘর্ষণ বল কিন্তু কাজ করবে আমাদের পেছনের দিকে বস্তুটাকে নেওয়ার জন্য, বাট ওর বিপরীতে আমাদের বস্তুটা কাজ করবে ঘর্ষণ বলের বিপরীতে, যার জন্য বস্তুটা
এ থেকে বিতে নেমে আসবে। তাহলে যদি তোমাদের এখনও কনফিউশন থাকে আমি একটু বলি, আমাদের এখানে ঘর্ষণ বলটা যেটা করবে সেটা হচ্ছে বস্তুটা যেহেতু এ থেকে বিতে নামছে, বস্তুটাকে বি থেকে এতে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট কাজ করবে ঘর্ষণ বল। এবং এখানে ঘর্ষণ বল যে কাজটা করবে তার মানে হচ্ছে কি ডব্লিউ অফ কে, বাট আমাদের বস্তুর শরীরে এখন অনেক শক্তি, তার শরীরে হচ্ছে mgs পরিমাণ শক্তি থাকে এই বিন্দুতে থাকার সময়। তাহলে যখন এ থেকে বি বিন্দুতে বস্তুটা যাবে তখন এই mgs শক্তির কিছুটা অংশ আমাদের ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করবে এই বস্তুটা। তার মানে এতটুকু অংশে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ডব্লিউ অফ mg সাইন থিটা। তাহলে ঘর্ষণ বলের বিপরীতে যে কাজটা হচ্ছে সেটাই হচ্ছে কি ডব্লিউ অফ mg সাইন থিটা, এবং এটা কার থেকে আসবে? অবশ্যই mgs যে শক্তিটা আছে বস্তুর ওই শক্তির কাছ থেকে আসবে। তার মানে আমরা এই বিন্দুতে mgsটা পাচ্ছি আর বি বিন্দুতে আমরা এই টোটালটা পাচ্ছি। দ্যাট মিনস বি বিন্দুতে আমাদের এখানে শুধুমাত্র গতিশক্তিটাকে পাবো আর মাঝখানের পথে আমরা ডব্লিউ অফ mg সাইন থিটাটাকে হারিয়ে ফেলবো। তাহলে শর্টকাটে লিখে আমাদের এখানে বি বিন্দুতে শুধুমাত্র গতিশক্তি পাবো আর মাঝখানে যে টোটাল হেলানো তলটা আছে বা প্লেনটা যে ছিল এই প্লেনের মধ্যে ঘর্ষণ বলের বিপরীতে কাজ করার জন্য ডব্লিউ অফ mg সাইন থিটা এটা ক্ষয় হয়ে যাবে বা শক্তিটা লস হবে। তো তাই যদি হয় আমরা এখানে সরাসরি এখানে সূত্রটা লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছ mgh এটা এখানে থাকবে, কে মান হচ্ছে কি হাফ ইন্টু mv স্কোয়ার, এবং ঘর্ষণ বলের বিপরীতে যে কৃত কাজ তার মান হচ্ছে এল ইন্টু mg ইন্টু সাইন থিটা, এতটুকু অংশ। তো আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে আমাদের এখানে এমটা কিন্তু সুন্দরভাবে কাটা যায়, এখানেও একটা এম কাটা, এখানে একটা এম কাটা এবং এখানে একটা কি এম কাটা। তো আমাদের টার্গেটটা কি আলটিমেটলি? আমাদের টার্গেটটা হচ্ছে এখান থেকে গতিশক্তি বা যে কোনো একটা জিনিস তুমি বের করতে পারো তোমার ইচ্ছা, বাট আমি এটাকে এভাবে লিখতে পারি 2gs, 2টাকে ওই পাশে নিয়ে আসতে পারি আর এটাকে লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার প্লাস 2টাকে যেহেতু ওই পাশে নিয়ে আসলাম 2টাকে আমরা এই দিক দিয়েও গুণ করতে হবে লসাগুর জন্য। তাহলে এখানে হবে 2 ইন্টু এল ইন্টু জি ইন্টু সাইন থিটা। তাহলে এটা একটা সুন্দর সমীকরণ দাঁড়ালো, এবং এই সমীকরণ থেকে তুমি চাইলে ভি স্কোয়ারের মান বা ভি এর মানটা বের করতে পারো, বা উচ্চতা এইচ এর মানটা তোমরা বের করতে পারো, অথবা থিটার মানও বের করতে পারো। তো তোমাদের যেটা বের করতে দিবে সেটা বের করার জন্য তোমরা ইকুয়েশনটা ইউজ করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ইকুয়েশন, যে ইকুয়েশনটা কি নির্ধারণ করে যে আমাদের কোনো একটা হেলানো তলে বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন তার মধ্যে থাকা যে এই বিভব শক্তিটা আছে সেই বিভব শক্তিটা ক্ষয় হয়ে দুইটা শক্তিতে কনভার্ট হয়। একটা শক্তি হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের বিপরীতে কাজ করে, যেটা হচ্ছে ডব্লিউ অফ mg সাইন থিটা, এবং আরেকটা শক্তি কাজ করে বস্তুর গতিশক্তিটা বাড়ানোর জন্য, দ্যাট মিনস হাফ mv স্কোয়ার তৈরি করার জন্য। কাজে এখান থেকে আমরা যেই বেসিক পয়েন্টটা শিখতে পেলাম সেটা হচ্ছে কি তুমি যখন হেলানো তল দিয়ে কোনো একটা বস্তুকে উচ্চতায় রাখবে, নির্দিষ্ট উচ্চতায়, সেখান থেকে বস্তুটা যখন গড়িয়ে পড়া শুরু করে তখন এই বস্তুটার উপর একটা ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ তৈরি হয়, এবং ওই ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের বিপরীতে কিন্তু আমাদের এই বস্তুটা শক্তি জোগাড় করে, তারপর বস্তুটা নিচে নেমে আসে। এবং ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ডব্লিউকে, আর ওর বিপরীতে যে কাজটা করতে হয় বস্তুটাকে সেটার মানে হচ্ছে কি ডব্লিউ অফ mg সাইন থিটা। তারপরে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ একটা মানুষ, সে হচ্ছে একটা সিলিন্ডারের ভিতরে ঢুকে বসে আছে। তো সে হচ্ছে আসলে যেনতেনভাবে বসে নেই, এই সিলিন্ডারটা একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তো তাই যদি হয় আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমি কতটুকু মিনিমাম একটা কৌণিক বেগে এই সিলিন্ডারটাকে ঘোরাবো যার জন্য মানুষটা এই সিলিন্ডারের দেয়ালে আটকে থাকবে। দ্যাট মিনস মানুষের যে ওজন, দ্যাট মিনস mg, সেটা এখানে কাজ করবে না। দ্যাট মিনস মানুষটা শূন্যেও ভেসে থাকতে পারে, অথবা মানুষটা এমনভাবে থাকবে যে তার পায়ের তলা কখনোই সিলিন্ডারের নিচের অংশটা টাচ করবে না। দ্যাট মিনস টাচ করলো কিও না করলো কি কোনো সমস্যা নেই, বাট মানুষটা আটকে থাকবে সিলিন্ডারের দেওয়ালে। তাহলে আমাদের এখানে টার্গেটটা হচ্ছে এই সিলিন্ডারের ঘূর্ণন গতিটা বের করা। খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম ওমেগা পরিমাণ একটা নির্দিষ্ট ঘূর্ণন গতিতে সিলিন্ডারটা ঘুরছে, এবং এই ওমেগার মানটা একটা মিনিমাম মান রাখা হয়েছে। তাহলে এখানে ঘূর্ণন গতিটা এমনই মিনিমাম রাখা হয়েছে যাতে আমাদের এই মানুষটা কেন্দ্র থেকে ধাক্কা খেয়ে সিলিন্ডারের দেয়ালের কাছে চলে আসে এবং বাইরের দিকে যেন ছুটে যাওয়ার চেষ্টা করে, যেটাকে আমরা কেন্দ্রবিমুখী বল বলি। তাহলে মানুষটা যখন এই সিলিন্ডারের দেয়ালে ধাক্কা দিবে তাহলে সেটা হচ্ছে কি আমাদের এখানে এফসি বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে মাঝখানে কেন্দ্র থেকে বাইরের দিকে আমাদের এই সিলিন্ডারটা মানুষটাকে ধাক্কা দিবে, এবং মানুষটাকে যখন কেন্দ্রবিমুখী বল দিয়ে মানুষটা যখন সিলিন্ডারের দেয়ালে ধাক্কা দিবে, সিলিন্ডারের দেওয়ালটাও কিন্তু বিপরীত দিকে একটা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল দেখাবে। কেননা তুমি জানো প্রত্যেকটা সারফেসের মধ্যে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আমাদের এখানে সিলিন্ডারটা যখন ঘোরা শুরু হবে তখন আমাদের সিলিন্ডারের স্পিড বা ওমেগার মানটা এতটাই বেশি হবে যে সে মানুষটাকে ঠেলে একদম
মানে কেন্দ্র থেকে শুরু করে ওয়ালের দিকে বা দেয়ালের দিকে নিয়ে যাবে এবং সে দেয়ালের মধ্যে মানুষটা চাপ দিয়ে বসে থাকবে। দ্যাট মিনস দেয়ালের মধ্যে আমাদের এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বলটা মানুষটাকে চেপে ধরে রাখবে। তো দেয়ালের উপর যখন চেপে ধরে রাখবে কেন্দ্রবিমুখী বল, তাহলে এই বলের মানটা অবশ্যই কী হবে, দেয়ালটা যেই বলে মানুষটাকে আবার ঠেলবে সে বলের মানের সমান, দ্যাট মিনস আর এর সমান। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এফসি এবং আর কি এ দুটো সমান। এফসি হচ্ছে এমন একটা বল যার মাধ্যমে মানুষটা দেয়ালটাকে চাপ দিয়ে ধরে রেখেছে, এবং আর হচ্ছে এমন একটা বল যার মাধ্যমে দেয়ালটাও মানুষটাকে বিপরীত দিকে ঠেলছে। এখন তুমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছ যে মানুষটা যেহেতু পায়ের তলা, এটা আমাদের সিলিন্ডারের তলার সাথে লাগলেও কোনো সমস্যা নেই, না লাগলেও কোনো সমস্যা নেই, মোট কথা মানুষটা এখানে আসলে ভাসছে। সেক্ষেত্রে কখন এটা পসিবল, তখনই পসিবল যখন মানুষের যে ওজনটা আছে দ্যাট মিনস এমজি, ওর বিপরীত দিকে যখন আমাদের একটা ঘর্ষণ বল বা এফএস কাজ করবে। তাহলে এফএস জিনিসটা আসলে কি, এটা কিন্তু স্থিতি ঘর্ষণ বল হিসেবে কাজ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি এমজি নিচের দিকে কাজ করে, এফএস উপরের দিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কন্ডিশন যেখানে ঘর্ষণ বলটা কাজ করবে বস্তুর ওজন বা ওই ব্যক্তির ওজনের বিপরীতে, যার জন্য আমাদের এখানে ব্যক্তিটা নিচের দিকে পড়বে না বা ব্যক্তির পায়ের সাথে আমাদের এখানে সিলিন্ডারের যে তলা আছে সেটার স্পর্শ থাকবে না। এই যদি হয় আমাদের এখানে সিচুয়েশন, তাহলে দেখো আমরা এটাকে এখন ভাঙতে পারি। তো তুমি দেখতে পাচ্ছি এখানে এফএস হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, যাকে আমরা মিউএস ইন্টু প্রতিক্রিয়া বল আর হিসেবে লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি কি এমজি। তাহলে এখানে এমজির মানটা কি, এমজি হচ্ছে আমাদের এখানে এই মানুষটার ওজন। তো এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আর এর যে মানটা সেটা কিন্তু যেনতন মান না, সেটা হচ্ছে আমাদের এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। তাহলে আর এর মানটা যেহেতু কেন্দ্রবিমুখী বল, তাই আমি এই কেন্দ্রমুখী মানে বিমুখী বল এফসি এর মানটা এখানে লিখতে পারি। তাহলে এটা যদি এখানে হয় তাহলে এর মানটা হচ্ছে কি আমাদের এমজি হিসেবে কাজ করবে। এখন তোমরা কেন্দ্রবিমুখী বল অথবা কেন্দ্রমুখী বলের একটা ছোট্ট সম্পর্ক জানো। এফসি যদি হয় আমাদের এখানে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল, তাহলে ওর মানটা হবে কি এমভি স্কয়ার ডিভাইড বাই আর, যেখানে আর মানে হচ্ছে কি আমাদের এই সিলিন্ডারের ব্যাসার্ধ। দ্যাট মিনস আমি যদি তোমাকে একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিলিন্ডারের ঠিক কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা আছে এটা হচ্ছে আমাদের এখানে ছোটো হাতের আর বা সিলিন্ডারের ব্যাসার্ধ, এবং আমাদের এখানে ভি যেটা সেটা হচ্ছে এই মানুষটাকে যেটুকু কৌণিক গতিতে ঘোরাচ্ছে সেই কৌণিক গতির স্পর্শক বরাবর যেই বেগটা আছে সেটা হচ্ছে ভি। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট আমাদের সিলিন্ডারটা কিন্তু ঘুরছে। এখন আমি যদি হুট করে সিলিন্ডারটাকে থামিয়ে দিই, তাহলে সিলিন্ডারের মধ্যে যে কোনো একটা বস্তু সে যদি এই জায়গাটাতে থাকে, তাহলে সেই স্পর্শক বরাবর কি একটা বেগ অনুভব করবে। এই বেগটা হচ্ছে আসলে রৈখিক বেগ। তাহলে এখানে ভি এর উপস্থিতিটা আমাদেরকে রৈখিক বেগকে নির্দেশ করে। এবং একই সাথে তুমি এখানে এটার মান অন্যভাবেও লিখতে পারো। আমরা জানি কেন্দ্রবিমুখী বলের মান অথবা কেন্দ্রমুখী বলের মানটা আমরা এম ওমেগা স্কয়ার আর হিসেবেও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। তো আমরা যেহেতু ওমেগা বের করতে যাচ্ছি, তাই আমরা এখানে এই সূত্রটা ইউজ করতে পারি। তো দেখো কি হয়, আমাদের প্রথম হচ্ছে মিউএস থাকবে, এফসি এর যে মানটা দ্যাট মিনস কেন্দ্রবিমুখী বল, ওর মানটা হবে হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, যেখানে ওমেগা মানে হচ্ছে এই সিলিন্ডারটার কৌণিক বেগ, আর এখানে আমরা পাবো হচ্ছে এম ইন্টু জি। তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এই পক্ষ থেকে এম, এ পক্ষ থেকে এমটা কাটা। তো আমাদের এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র আমি যদি কী বের করবো, আমি এখানে হচ্ছে ওমেগা স্কোয়ারটা বের করব। তাহলে ওমেগা স্কোয়ার মান কী হবে, ওই পাশে উপরে হবে হচ্ছে শুধুমাত্র জি, আর নিচে হবে হচ্ছে আমাদের এখানে মিউ এস ইন্টু আর। তো আলটিমেটলি আমি যখন ওমেগার মানটা বের করতে যাব, তখন আমাকে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল যদি করি, আমি এখানে উপরে পাবো সরাসরি কত রুট ওভার জি পাবো উপরে, আর নিচে পাবো হচ্ছে সরাসরি রুট ওভার মিউ এস ইন্টু আর। তাহলে এই যদি হয় আমাদের ওমেগার মানটা, তাহলে এটাকে আমরা কি করব, মিনিমাম একটা মান হিসেবে ধরবো। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে ওমেগার মান এটা পেয়েছি, এবং এর মানটা কখন মিনিমাম হবে, যখন আমি এই সিলিন্ডারটাকে ঘোরানো শুরু করব এবং সাথে সাথে আমাদের এই মানুষটা এই অবস্থায় পৌঁছাবে। তার মানে আমাদের এখানে সিলিন্ডারের যে কৌণিক বেগ এর কিন্তু একটা অবশ্যই মিনিমাম মান আছে, যে মিনিমাম মানের জন্য আমি বলতে পারি আমাদের এখানে এই মানুষটা কী করবে, শূন্যে ভেসে থাকবে। এখন তুমি যদি ওমেগার মানটা মিনিমাম বা সবচেয়ে কম করতে চাও, তাহলে দেখো এই সমীকরণের মধ্যে আমরা কার মানটা চেঞ্জ করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমাদের এই সমীকরণে জি এর মানটা আছে, জি এর মানটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কেননা পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন। তুমি হুট করে সিলিন্ডারটাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না, তার মানে জি এর কনসেপ্ট বাদ। তুমি নিচে দেখতে পাচ্ছ মিউএস আছে, হ্যাঁ আমরা মিউএস এর মানটা কিন্তু চেঞ্জ করতে পারি, কেননা তুমি জানো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হয়। তার মানে মিউএস এর মানটা আমরা এখন চেঞ্জ করতে পারবো।
আবার তুমি 8 দেখতে পাচ্ছ, দ্যাট মিনস সিলিন্ডার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকেও তুমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারো, অথবা এটার মানটা তুমি কম বেশি বাড়াতে পারো। দ্যাট মিনস সিলিন্ডারের ব্যাসার্ধটা তুমি বাড়াতেও পারো অথবা কমাতেও পারো। তাই যদি হয় তাহলে আমরা এখানে আর এর মানটাও কি বাড়াতেও পারি, কমাতেও পারি। তাহলে দেখো তো, আমি একটু তোমাদেরকে দেখাই। যদি তুমি এখানে মিউ এস এবং আর এই দুটোর মানই জাস্ট বাড়ানো মানে হচ্ছে তুমি যদি ম্যাক্সিমাম মান নাও, তার মানে ম্যাক্সিমাম মানটা বোঝাতে উপরের দিকে তীর চিহ্ন দিলাম, তো তখন আমাদের ওমেগার মানটা কী হবে, সবচেয়ে ছোট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের যেহেতু এখানে মিউ এস এবং আর হরের মধ্যে আছে, তাই আমি হরকে যদি বাড়াই তাহলে আমাদের এখানে টোটাল ওমেগা কমে যাবে। আবার তুমি যদি মিউ এস এবং আর এদের মানটা যদি কমিয়ে ফেলো কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের এখানে ওমেগার মানটা কি বেড়ে যাবে। তাহলে খুব সহজ কথা হচ্ছে কি, আমি এখানে যদি মিউ এস এর মানটা বাড়াই অথবা সিলিন্ডারটাকে যদি আমি একটু বেশি ব্যাসার্ধযুক্ত করি, তখন আমি দেখতে পাবো আমাদের এখানে ঘূর্ণন গতির যে মানটা সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং আমি যদি সিলিন্ডারের এই পৃষ্ঠটা এবং এই মানুষটার মধ্যকার যেই ঘর্ষণ গুণাঙ্ক আছে এর মানটা যদি কমাই, একই সাথে আমি যদি সিলিন্ডারের ব্যাসার্ধটাও কমাই, তাহলে দেখবো কি আমাদের এখানে ঘূর্ণন গতির মানটা কি বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন, জাস্ট আমি এখানে তোমাকে দেখালাম। আর এখানে আমরা যে পরিমাণ গতিতে ঘোরাবো সেই গতিটার সমীকরণ হচ্ছে কি এটা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এমন একটা কনসেপ্ট যেখানে কোনো একটা সিলিন্ডারের ভিতরে মানুষটা আগে মাঝখানে ছিল, পরবর্তীতে সিলিন্ডারটা যখন ঘোরা শুরু হয়েছে, এই মানুষটা কেন্দ্রবিমুখী বলের জন্য ছিটকে গেছে দেয়ালের দিকে, এবং এমনভাবে সে ছিটকে গেছে যাতে ওই মানুষটার ওজন এখন আর কোনো কাজ করছে না। দ্যাট মিনস ওই মানুষটা শূন্যে ভেসে আছে, বা বলা যায় দেয়ালের সাথে একদম আটকে আছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটে। এবং সেক্ষেত্রে আমরা সিলিন্ডারটাকে যতটুকু পরিমাণ কৌণিক বেগে চালাবো, সেই কৌণিক বেগের মানে হচ্ছে কি √g/√μs * r, অথবা তুমি এটাকে সরাসরি লিখতে পারো √ দিয়ে। দ্যাট মিনস আমি যদি একবারে লিখি তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারবো। ধরো একটাই √ দিবে, উপরে তুমি লিখতে পারো হচ্ছে g, এবং নিচে তুমি লিখতে পারো কি μs * r। তাহলে এই যে আমি কয়েকটা কেস দেখলাম, এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স এবং স্পেসিফিক লেভেলের কেস, এবং প্রত্যেকটা কেসে আমরা কিন্তু কিছু মিক্সড জিনিসগুলো করেছি। দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ কয়েকটা চ্যাপ্টার মিক্সড আছে। দ্যাট মিনস একটা চ্যাপ্টারের ভিন্ন ভিন্ন টপিকগুলো আমরা এখানে মিক্সড করে এই কয়টা কনসেপ্ট বানিয়েছি। তারপরে যে কনসেপ্টটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এরকম একটা কনসেপ্ট, একটা বড় ছবি তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা হেলানো তলের উপর দুইটা বস্তু বসে আছে। তুমি ধরো না, প্রথম বস্তুটার ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে আমাদের এখানে m2। একই সাথে আমাদের এখানে এই দুইটা বস্তু একটা কপিকলের সাথে যুক্ত, ধরো a নামক কপিকলের সাথে যুক্ত, যার আরেকটা প্রান্তে অন্য একটা কপিকল বি নামক কপিকলটা বসানো আছে, এবং বি নামক কপিকলের আরেকটা প্রান্ত হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার সাথে ফিক্সড করে বাঁধা। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 3 নম্বর একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে m3 ভরের বস্তু, এটা নিচের দিকে যাচ্ছে, এবং যখন সে নিচের দিকে যাবে তার ওজন বলের জন্য, তখন সে কিন্তু আমাদের এই দড়িটাকে টান দিবে। এখন এই দড়িটাকে যখন সে টান দিবে, তখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে m1 এবং m2 ভরের বস্তু এরা আবার উপরে ওঠা শুরু করবে। তো এখন m1 এবং m2 ভরের বস্তু যেহেতু উপরে উঠছে একটা নির্দিষ্ট বলের জন্য, কি বল, এটা হচ্ছে m3g এই বলের জন্য। দ্যাট মিনস আমাদের m3 ভরের বস্তুর ওজন বলের জন্য। তাই আমি বলতে পারি এ বরাবর আমাদের এখানে একটা ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে এ পরিমাণ ত্বরণ। এখন তুমি জানো যে যখন কোনো একটা কপিকলের দুইটা দড়ির মধ্যে যে কোনো একটা দড়িতে যদি এ নামক ত্বরণটা কাজ করে, তাহলে অপর দড়িতেও কি এ নামক ত্বরণটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের কপিকলটার সাথে যদি কোনো একটা হুক বা আংটা যুক্ত থাকে, তার সাথে যদি কোনো একটা বস্তু যুক্ত থাকে, সেটা যদি আমাদের নিচে নামা শুরু করে, তখন তার ত্বরণটা হয় কি আগের ত্বরণের অর্ধেক। দ্যাট মিনস আমাদের এখানে যে ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে a/2। তাহলে সহজ কথা হচ্ছে কপিকলের দুইটা যেই দড়ি যুক্ত আছে উপরের দিকে, এই দুইটা দড়ি বরাবর আমাদের এখানে এ ত্বরণ কাজ করে। তার মানে নিচের দিকে যে ত্বরণটা কাজ করবে এটা অবশ্যই উপরের ত্বরণের অর্ধেক হবে, যেটা আমরা কপিকল যে ক্লাসটা করেছিলাম সেখানে পড়েছিলাম। তাহলে a/2 এই ধরনের আমাদের এখানে m3 ভরের বস্তুটা নিচে নামা শুরু করবে। পাশাপাশি এখানে আরও কিছু বল কাজ করে। দ্যাট মিনস m1 ভরের বস্তু যেটা, এটার একটা ওজন বল কাজ করে, সেটা হচ্ছে m1g। m2 ভরের বস্তু যেটা, ওর জন্য একটা ওজন বল কাজ করে, সেটা হচ্ছে m2g। এবং একই সাথে এদের আলাদা কিছু উপাংশও কাজ করে। কী কী উপাংশ কাজ করে? আমাদের এই বরাবর একটা উপাংশ কাজ করে, আমি একটু দেখাই। দেখো, এই বরাবর আমাদের এখানে একটা উপাংশ কাজ করবে ওজন বলের জন্য। আবার এখানে m2 ভরের বস্তুর জন্য এ বরাবর একটা উপাংশ কাজ করবে ওজন বলের জন্য। আমরা এই উপাংশটাকে কি লিখতে পারি? m1g cos θ, যেটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা এই জিনিসটাকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি, আচ্ছা এই জিনিসটা আমি একটু পরে লিখছি, আমি এটাকে নিচে লিখছি। তাহলে আমাদের এই জিনিসটার নাম হচ্ছে m1g, তারপর হচ্ছে cos θ। তো এটা কি cos θ না, এটা cos θ না, এটা কিন্তু sin θ। আমি একটু মিস্টেক করেছি, এটা কিন্তু m1g sin θ হবে। আর আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে m2g sin θ, কেননা তুমি জানো sin θ যে উপাংশটা থাকে এটাই কিন্তু বস্তুটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে কোনো একটা হেলানো তলের উপর যখন বস্তুটা বসে থাকবে তখন।
এই যদি আমাদের এখানে অবস্থা, তাহলে আমরা দুইটা বল পেলাম ওজন বলের, এবং ওজন বলের আরও একটা উপাংশ এখানে কাজ করে, খেয়াল করে দেখো, সেটা সরাসরি হেলানো তল বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। তো এই হচ্ছে আমাদের এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে আরেকটা বল। তো এটার মান কী হবে? এটার মান অবশ্যই হবে কি m1g cos থিটা। তাহলে আমরা এটার মানটা লিখে ফেলি m1g cos থিটা। একই সাথে আমাদের এখানে দ্বিতীয় যে বস্তুটা আছে এই বরাবরও কিন্তু আমাদের এখানে একটা এরকম বল কাজ করবে, এবং এটাও কিন্তু অনুভূমিক তলের ঠিক ভূমি বরাবর কাজ করবে। তাহলে এটার নাম আমি কি লিখতে পারি? m2g cos থিটা। তো এই হচ্ছে আমাদের এখানে অংশ। আর আমাদের এখানে টান বলের কিন্তু একটা ভালো ব্যাপার আছে। টান বলটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে দড়িটা যুক্ত এ নামক পুলির সাথে, তাহলে এই দড়ির দূরবর্তী অংশে টান বলটি কাজ করবে, এবং m1 ভরের বস্তুটার দূরবর্তী অংশ কিন্তু টান বলটি কাজ করবে। এবং যেহেতু আমাদের এখানে দড়িটা পরিবর্তন হয়নি, আমরা আইডিয়াল দড়ি বা আদর্শ দড়ি নিয়ে কাজ করি, তার মানে অবশ্যই এই বরাবর আমাদের এখানে একটা টান বলটি কাজ করবে, এবং উপরের দিকেও কি টান বলটি কাজ করবে। আমাদের এই দড়িটা তো সেম, নিচের দিকে এবং উপরের দিকে টান বলটি কাজ করে। যেহেতু টান বলের ডিরেকশন হচ্ছে কি কোনো একটা বস্তু থেকে বাইরের দিকে, জন্য আমরা এভাবে একটা তীর ইউজ করতে পারি। এখন এই দুটো টান বল যেহেতু উপরের দিকে কাজ করছে বি নামক কপিকলের জন্য, তার মানে আমাদের নিচের দিকে যে বস্তুটা ঝুলে আছে এই বস্তুটাকেও কিন্তু উপরের দিকে একটা টান বল কাজ করবে। সেটা হবে কি অবশ্যই টি প্লাস টি, দ্যাট মিনস 2t। তাহলে দেখো আমাদের এখানে বস্তুটা যে হুকের মাধ্যমে যুক্ত, এই হুকের মাধ্যমে হুকটাও কিন্তু বস্তুটাকে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করাবে, এবং এই বিপরীত দিকে প্রয়োগকৃত বলই হচ্ছে কি আমাদের উপরে থাকা দুইটা টান বলের সমষ্টি বা 2t। তাহলে 2t কাজ করে উপরের দিকে, আর m3g যেটা সেটা কাজ করেছে নিচের দিকে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু বল কাজ করে, দ্যাট মিনস এখানে আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করে m1 ভরের বস্তুর উপর, এবং সে বলটা হচ্ছে আমাদের n1, এবং m2 ভরের বস্তুর উপর এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে ভূমির সাপেক্ষে, সেটা হচ্ছে ধরো n2। এখন এখানে আরেকটা জটিলতা চলে আসে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে m3 ভরের বস্তুটা টেনে আমাদেরকে নিচে নামাচ্ছে কপিকল সহ এই দুটো বস্তুকে, সেজন্য আমি বলতে পারি আমাদের এখানে বস্তুদ্বয়ের ত্বরণ হচ্ছে এদিক বরাবর, যেটা আমি দেখিয়েছি। এবং যেদিক বরাবর আমাদের ত্বরণ ঘটে সেদিক বরাবর আমাদের কী ঘটবে? অবশ্যই একটা নিট বল কাজ করবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে একটা নিট বল কাজ করবে এফ নিট 1, বা বলা যায় লব্ধি বল কাজ করবে। আবার এখানে m3 বড় বস্তুটা যেহেতু নিচে নামছে, তার মানে নিচ বরাবরও আমাদের এখানে একটা নিট বল কাজ করবে, সেটাকে আমরা এফ নিট 2 দিতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের m3 ভরের বস্তুর জন্য নিট বল। আবার দেখতে পাচ্ছ আমাদের m1 এবং m2 ভরের বস্তুটা যেহেতু হেলানো তলের উপর বসে আছে, তার মানে তাদেরকে যেহেতু আমরা উপরের দিকে টানছি, তাদের ঠিক পেছনে সারফেস বরাবর একটা করে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো আমাদের এখানে আমি যদি তোমাকে ছোট্ট করে দেখাই, তাহলে এই বরাবর আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। তো এই যে আমি একটু একটা কাজ করি, আমি তোমাদেরকে হাইলাইটার দিয়ে দেখাই। তাহলে হাইলাইটার দিয়ে দেখতে পাচ্ছি আমাদের ঠিক এই তল বরাবর এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, দ্যাট মিনস নিচের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, কেননা দুটো বস্তুকে আমরা টেনে উপরে তুলছি। আর এখানেও m2 ভরের বস্তুর জন্য এই বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে, এবং এই ঘর্ষণ বলগুলোর যে মান সেগুলো আমরা কিন্তু এখন দিতে পারি। তো দেখো তো ঘর্ষণ বলগুলোর মান কীভাবে দেওয়া যায়। আমি প্রথম যে m1 ভরের বস্তুটা দেখতে পাচ্ছি ওর উপাদানটা আলাদা হতে পারে, আমরা জানি না। আবার m2 ভরের বস্তু যে দেখতে পাচ্ছি তার উপাদানটাকে আলাদা হতে পারে। এই জন্য প্রথম ক্ষেত্রে আমি একটা ঘর্ষণ বল ইউজ করব, যেহেতু তারা একটা নির্দিষ্ট ত্বরণ বরাবর চলছে, তার মানে তাদের মধ্যে অবশ্যই গতীয় ঘর্ষণ বা চলঘর্ষণ বল কাজ করবে। তাহলে আমি প্রথমটাকে দেখতে পারি Fk1, দ্বিতীয় ঘর্ষণ বলটাকে আমি দেখতে পারি Fk2। তাহলে Fk1 Fk2 হচ্ছে কি দুইটা বস্তুর জন্য আলাদা ঘর্ষণ বল। এখন খেয়াল করো আমাদের এখানে এই দড়িটার মাঝখানে কিন্তু একটা কি বলবো বস্তু চলে এসেছে। ভালো করে খেয়াল করো, আমাদের কপিকল এ থেকে শুরু করে m2 ভরের বস্তুর মাঝখানে কিন্তু m1 ভরের একটা বস্তু চলে এসেছে। তার মানে আমাদের এতটুকু অংশে যে দড়িটা আছে এই দড়িটার আগের মতো টান বল দিয়ে কাজ করতে পারবে না। তার মানে দড়ির এই অংশটাতে ভিন্ন একটা টান বল কাজ করবে, কেননা তুমি জানো যে একটা লম্বা দড়ির মাঝখানে যদি হুট করে কোনো একটা বস্তু চলে আসে, তাহলে ওই বস্তুর দুই পাশে কিন্তু ভিন্ন বল কাজ করে, দ্যাট মিনস ভিন্ন টান বল কাজ করে। তো m1 ভরের বস্তুর এক পাশে টি কাজ করছে টান বল, আরেক পাশে আমাদের টি কাজ করবে না, সরাসরি অন্য একটা বল কাজ করবে। তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এখানে T1 পরিমাণ টান বল কাজ করে। এবং তোমাদেরকে আমি পুলির ক্লাসে বা কপিকলের যে ক্লাসটা আছে সেখানে বলেছিলাম যে একটা দড়ির মাঝখানে যদি হুট করে একটা বস্তু চলে আসে, তার দুই প্রান্তের টান অবশ্যই সেম থাকবে না। তাহলে আমাদের এখানে টিটা পরিবর্তন হয়ে T1-এ কনভার্ট হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। তো আমরা এখন প্রত্যেকটা বস্তুর ব্লক ডায়াগ্রাম তো দেখে ফেলেছি, দ্যাট মিনস এখানে দেখে ফেলেছি। আমরা এখন হিসাবগুলো করব। আমরা সবচেয়ে সহজ হিসাবটা দিয়ে শুরু করি, m3 ভরের বস্তু মানে m3 ভরের বস্তুর হিসাব দিয়ে শুরু করি। তাহলে m3 ভরের বস্তুর জন্য আমি কোত্থেকে লিখবো? আমি উপরে লিখি।
তো ধরো আমরা এখন m3 ভরের বস্তু নিয়ে কাজ করব। m3 ভরের বস্তুটা কিন্তু a/2 ত্বরণ নিয়ে নিচে নামছে। তার মানে ওই বস্তুটার জন্য যে নিট বলটা কাজ করবে সেই নিট বলের মানটা কত হবে? অবশ্যই নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ভর ইন্টু ত্বরণ হবে। তাহলে m3 ভরের বস্তুর জন্য ভর হচ্ছে m3, ত্বরণ হচ্ছে কি a/2। তাহলে m3 ইন্টু a/2 এটা হচ্ছে এমন একটা নিট বল যে নিট বলটা পেয়ে আমাদের এখানে m3 ভরের বস্তুটা নিচে নামছে। আর নিট বলটা কার মাধ্যমে আসছে? অবশ্যই m3g এবং আমাদের এখানে 2t এদের লব্ধি থেকে আসছে। তার মানে যেহেতু এখানে আমাদের m3g এর প্রায়োরিটি বেশি, বস্তুটা নিচে নামছে, তার মানে m3g এটাকে আমি যদি বিয়োগ করি 2t এই টান বল থেকে, তাহলে আমি এখানে একটা লব্ধি বল পাবো আর নিট বল পাবো, এবং নিট বলটাই হচ্ছে কি আমাদের এফ নিট হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে এফ নিট 2 হিসেবে কাজ করবে। তাহলে আমি পরের লাইন লিখতে পারি m3g মাইনাস হচ্ছে 2t হচ্ছে আমাদের এখানে কপিকল ধারা যে বল তার উপর প্রয়োগ করা হয়েছে সেটা, এবং অ্যাপ নিট যেটা সেটার মানে আমি বের করেছি হচ্ছে m3 ইন্টু a/2। তাহলে আমি সরাসরি লিখতে পারি m3a/2। তো এই হচ্ছে আমাদের এখানে সমীকরণ। তাহলে এই সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু টি এর মানটা বের করে রাখতে পারি। তো তুমি এখানে আর এটাকে আরেকটা কেস ইউজ করতে পারো। দ্যাট মিনস শুধু যদি তুমি এখানে টি এর মানটা বের করতে চাও তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে অনেকটা এরকম যে m3 ইন্টু a/2 দুগুণ হবে 4, প্লাস এই প্লাসে হচ্ছে আমাদের এখানে প্লাস চলে আসবে, প্লাস না এবার হচ্ছে মাইনাস চলে আসবে। আচ্ছা আমার মনে হয় একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে। আমি যদি সরাসরি টি এর মানটা বের করতে চাই তাহলে একটা কাজ করি, আমি একটু 2টির মান বের করি। তাহলে 2টির মান যেটা হবে সেটা হচ্ছে m3g মাইনাস হচ্ছে m3a/2। এটা হচ্ছে আমাদের এখানে 2টির মান। আর যদি আমি শুধু টি এর মানটা বের করতে চাই, টোটালটাকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে হবে m3g/2, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হবে। তো এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন, এবং এটা হচ্ছে আমাদের এখানে টান বল হিসেবে কাজ করবে প্রথম দড়িটার জন্য। দ্যাট মিনস আমাদের এখানে কপিকল এর সাথে যে দড়িটা আছে তার টান বল হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের m3 ভরের বস্তুর জন্য আমরা পেয়েছি। এখন তুমি যদি m1 ভরের বস্তুর দিকে একটু তাকাও, সে কিন্তু হেলানো তলের উপর আছে, তার উপর বিভিন্ন বল কাজ করছে। প্রথম কথা হচ্ছে তার উপর একটা নিট বল কাজ করে তাকে উপরে নিয়ে যাচ্ছে, এবং এই নিট বলটা যে কাজ করছে সেটা দুইটা জিনিসের লব্ধি হিসেবে কাজ করছে। একটা হচ্ছে আমাদের এখানে দড়ির টান টি, আরেকটা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল বা Fk1। তাহলে গতীয় ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাদের রশির টান বা দড়ির টান টি যখন কাজ করবে তখন আমাদের নিট বল 1 বা এফ নিট 1 এর মাধ্যমে m1 ভরের বস্তুটা উপরে উঠে যাবে। তো আমি এখান থেকে লিখতে পারি আলাদাভাবে, আলাদা কালার ইউজ করে, যে আমাদের এখানে টি বল বা টান বলের প্রায়োরিটি বেশি, এবং টান বলটা থেকে আমি যদি Fk1টাকে বাদ দিই, দ্যাট মিনস আমাদের এখানে এই বলটাকে যদি বাদ দিই, একই সাথে কিন্তু আমাদের এখানে আরেকটা বলকে বাদ দিতে হবে। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি m1g sin থিটা। কেননা m1g sin থিটা এটা হচ্ছে ওজন বলের এমন একটা উপাংশ যেটা বস্তুটাকে নিচে টেনে ধরে রাখে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে টান বল থেকে দুইজনকে বাদ দিব। একটা হচ্ছে Fk1কে বাদ দিব, আর একটা হচ্ছে আমাদের এখানে m1 ভরের বস্তুর ওজন বলের একটা উপাংশ, দ্যাট মিনস m1g sin থিটা, এটাকে বাদ দিব। তো এই দুটো জিনিস যদি বাদ দিই তাহলে আলটিমেটলি আমাদের এখানে একটা লব্ধি বল পাওয়া যাবে বা নিট বল পাওয়া যাবে, যেটার মান হচ্ছে এফ নিট 1। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে তুমি টি নামক একটা বল ধারা দড়ির মাধ্যমে টানছো m1 ভরের বস্তুটাকে, আর m1 ভরের বস্তুটার পেছনের দিকে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল Fk1, আর একটা হচ্ছে ওজন বলের উপাংশ, দ্যাট মিনস m1g sin থিটা। এই জন্য আমরা এখানে লব্ধিটা বের করতে পারি এভাবে। তাহলে দেখো টি মাইনাস এখানে আমি লিখতে পারি Fk1 প্লাস হচ্ছে m1g তারপর sin থিটা, এবং এখানে আমি লিখতে পারি ইজিক্যাল টু এফ নিট 1। নিট বল মানে কি? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে নিট বল মানে হচ্ছে বস্তুর ভর গুণন ত্বরণ। তো বস্তুর ভর হচ্ছে আমাদের এখানে m1, ত্বরণটা হচ্ছে কি এই পরিমাণ ত্বরণ। তাহলে এটা আমরা এখানে সরাসরি লিখতে পারি, এবং এখান থেকে তুমি চাইলে আবার টি এর মানটাও বের করতে পারো। দ্যাট মিনস তুমি এখান থেকে টি এর মানটাও বের করতে পারো, অথবা ত্বরণ এর মানটাও বের করতে পারো। আর এখানে Fk1 যেটা, এটার একটা সুন্দর বিশেষত্ব আছে। Fk1 তুমি জানো যে আমাদের এখানে কোনো একটা গতীয় ঘর্ষণ বলের মান কি হয়, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং অবিলম্ব প্রতিক্রিয়ার গুণফল হয়। তাহলে আমরা এই মানটা কিন্তু চাইলে এখানে Fk1 এর জায়গায় বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না, আমাদের ইকুয়েশনটা আরেকটু এক্সটেন্ড হবে। তাই যদি হয় তাহলে তুমি এটা করতে পারো। আমি এখানে লিখতে পারি টি ইজিক্যাল টু, আমি টি এর মানটা জাস্ট বের করতে চাচ্ছি, যেখানে টি এর মানটা আমরা আগে আরও একবার বের করেছি 1 নং ইকুয়েশনে। তো আমি বের করে রাখি, সমস্যা নেই, পরবর্তীতে ইকুয়াল করে আমরা অনেক কিছু বের করতে পারবো। তো এখানে ওই পাশে যেটা হবে সেটা হচ্ছে Fk1 এর মানে হচ্ছে কি মিউকে 1 হবে এটা, এবং হচ্ছে আমাদের এখানে n1 হবে। n1 যেহেতু হচ্ছে প্রথম বস্তুর জন্য প্রতিক্রিয়া বল। তারপরে ওর সাথে আমি এখানে যোগ করব, কাকে যোগ করব না, এটা হচ্ছে যেহেতু, হ্যাঁ আমরা এটাকে একটা কাজ করতে পারি, যোগই করতে পারি, যেহেতু আমাদের টি মাইনাস ছিল ওই পাশে। তাহলে এখানে হবে m1 ইন্টু জি
তারপর হচ্ছে সাইন থিতা এবং অপর পাশে আরেকটা জিনিস ছিল m1 ইন্টু এ। এই হচ্ছে আমাদের এখানে তিনটা জিনিস একসাথে থাকলো। তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন হিসেবে কাজ করে। ফাইনালি আমি যদি এখানে m2 ভরের বস্তুর দিকে একটু তাকাই, খেয়াল করে দেখো এটা কিন্তু নিচের দিকে আছে। তার মানে m2 ভরের বস্তুটাকে আমরা t পরিমাণ বল দিয়ে টানছি, যার ফলে আমাদের এখানে m2 ভরের বস্তুটা হ্যাঁ, এখানে একটা কথা আছে, দেখো আমাদের এখানে আরেকটা জিনিস আমি একটু মিস্টেক করেছি। m1 ভরের বস্তুটাকে কিন্তু আবার t1 পরিমাণ বলে পেছনের দিকে টানছে দড়ি। তাহলে দড়ি যদি t1 বলে পেছনে টানে, তার মানে অবশ্যই আমাদের এখানে এই সমীকরণটা একটু মডিফাই করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে t1-এর যে বলটা, fk1-এর যে বলটা, m1g সাইন থিটার বলটা সেম দিকে, তার মানে এখানে জাস্ট সিম্পলি প্লাস হবে, ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে আমাদের এখানে t1-এর বলটার মান বসবে, আর কিচ্ছু না, আর কোনো সংশোধন হবে না। তাহলে আমি বলতে পারি আমাদের এখানেও ভিতরে কি প্লাস হবে, প্লাস হয়ে ব্র্যাকেটের ভিতরে একটা t1 বলের মান বসবে, এবং সেম জিনিস আমাদের এখানে ফাইনাল সমীকরণের সাথেও একটা t1 বল যোগ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে কারেকশন করা সমীকরণ। এবার আমি m2 ভরের বস্তুর দিকে একটু তাকাই। m2 ভরের বস্তুর দিকে যদি তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি পেছনের দিক বরাবর এখানে বল কাজ করছে হচ্ছে t1। তার মানে আমাদের এখানে t1 পরিমাণ যে বলটা কাজ করছে m2 ভরের বস্তুর উপর, সেই আলটিমেটলি কিন্তু টেনে তুলছে আমাদের m1 না m2 ভরের বস্তুকে। তার মানে দ্বিতীয় যে বস্তুটা আছে m2 ভরের বস্তু, ওকে কিন্তু t1 পরিমাণ বলটা টেনে ধরছে। তার মানে t1 বল পরিমাণটা যেদিকে কাজ করবে, তার সাথে আমি যদি মাইনাস করি বিপরীত দিকের বলগুলোকে, তাহলে আমি এখানে একটা নিট বল পাবো। তাহলে তুমি ধরে নাও আমাদের এখানে এই বরাবর কিন্তু একটা নিট বল কাজ করবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে m2 ভরের বস্তুর জন্য এই বরাবর অবশ্যই ত্বরণ এই কাজ করে। তার মানে ত্বরণ মানটা কিন্তু এখানে পরিবর্তন হয় না। তাহলে এই দুটো বস্তু যেহেতু ত্বরণ পরিবর্তন হবে না, তাহলে আমাদের এখানে f(1) এটাই কিন্তু আমরা পাবো। তাহলে আমরা এখন দ্বিতীয় বস্তুর জন্য বা m2 ভরের বস্তুর জন্য হিসাব করে দেখি যে এখানে f(1) কী আসে। তাহলে t1 বলে আমাদের এখানে m2 ভরের বস্তুকে আমি পিছনে টেনেছি, বিপরীত দিকে আমাদের এখানে দুইটা বল কাজ করবে, একটা হচ্ছে m2g সাইন থিটা, আরেকটা হচ্ছে এখানে fk2, দ্যাট মিনস গতীয় ঘর্ষণ বল। তাহলে t1 হচ্ছে এখানে তাহলে বড় মান, ওর থেকে আমি এই দুটো জিনিসকে বাদ দিব। একটা হচ্ছে আমাদের এখানে fk2 বা m2 ভরের বস্তুর গতীয় ঘর্ষণ বল, প্লাস আরেকটা হচ্ছে আমাদের এখানে ওজনের একটা উপাংশ, দ্যাট মিনস m2g সাইন থিটা। তাহলে এতটুকু আমি এখানে বাদ দিয়েছি। আর কোনো কিছু কি এখানে বাকি আছে? না, আর কোনো কিছু বাকি নেই। এবং এই টোটালটার মান হবে কি নিট বলের মান, দ্যাট মিনস এটা হবে আমাদের এখানে f(1). যেহেতু f(1) বলের মধ্যে এ ত্বরণ কাজ করে, আর এই দুটো ব্লকের মধ্যে যেহেতু এ ত্বরণ কাজ করে, তাই এখানে আমাদের f(1)টার পরিবর্তন হবে না। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা t1টা লিখতে পারি, তারপর হচ্ছে t1 মানটা কি দিতে পারি, অপর প্রান্তে আমরা দিতে পারি fk2 প্লাস হচ্ছে m2g সাইন থিটা, এবং ফাইনালি আমরা লিখতে পারি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে f নিট। নিট বলটা এখন কি দেখো, নিট বলটা হচ্ছে আমাদের এখানে যেহেতু m2 ভরের বস্তুটা এই ত্বরণের উপরে উঠছে, তাই নিট বলটা মানে হচ্ছে কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ভর গুণন ত্বরণ। তাহলে ভর হচ্ছে m2, ত্বরণ হচ্ছে কি শুধুমাত্র a, কেননা আমরা এখানে এটাকে চেঞ্জ করিনি। তো তোমরা এই তিনটা বস্তুর জন্য আলাদা এই তিনটে ইকুয়েশন সলভ করতে পারো। তো আমি একটু মার্ক করে দিই ইকুয়েশনগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, দ্যাট মিনস এখানে আমরা একটা দড়ির যে টানটা আছে টি, সেটাকে আমরা পেয়েছিলাম। দ্বিতীয় ইকুয়েশন এটা তো আমরা দড়ির টান টি পেয়েছিলাম। তার মানে এই দুটি সমীকরণ কি সেম সমীকরণ, মানে একটা পার্ট হচ্ছে সেম, আরেকটা পার্ট হচ্ছে কি একটু ভিন্ন, বাট আলটিমেটলি দুইটাই সেম, যেহেতু দুইটাই হচ্ছে আমাদের টি এর মান। এবং 3 নম্বর সমীকরণ আমরা এখানে t1 এর মানটা পেয়েছি, দ্যাট মিনস আমাদের এখানে m2 এবং m1 এবং m2 ভরের বস্তুর মাঝখানে যে দড়িটা ছিল, তার যে টানটা ছিল সেটাকে আমরা পেয়েছি। তো এমন করে আমরা এখানে তিনটা ইকুয়েশন পাবো, এবং এভাবে তোমরা এই প্রবলেমটাকে সলভ করবে। তাহলে আমি এখানে কিন্তু কোনো ইকুয়েশন সলভ করতে বসিনি, আমি জাস্ট তোমাকে দেখিয়েছি যে কিভাবে আমাদের এরকম একটা সিস্টেম যদি দেওয়া থাকে তাহলে সেটাকে সলভ করতে হয়। জাস্ট এখানে মনে রাখতে হবে যে আমাদের ত্বরণের যে মানটা আছে সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়, এটা একটা মনে রাখার বিষয়। দ্যাট মিনস আমাদের যখন আমরা এরকম একটা পুলি সিস্টেম ইউজ করব বা কপিকল সিস্টেম ইউজ করব, তখন ওই পুলি বা কপিকলটার সাথে যদি সত্যিকার অর্থে কোনো একটা বস্তু যুক্ত থাকে, তাহলে সেটা আমাদের আগেকার যে দুইটা দড়ি আছে তাদের ত্বরণের অর্ধেক হয়ে যাবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমাদের যে দড়ির টানটা আছে সেটাও কি ডাবল হয়ে যাবে যদি আমি কোনো একটা কপিকলের সাথে একটা বস্তুকে এভাবে ঝুলিয়ে রাখি। তাই যদি হয় তাহলে আমরা চলো পরবর্তী যে কনসেপ্টটা আছে সেটা দেখে ফেলি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। খেয়াল করে দেখো, আমাদের এখানে দুটো বস্তু সুন্দরভাবে বসানো আছে এবং মাঝখানে একটা পুলি বা কপিকল বসানো আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কপিকল, এখানে একটা ছোট কপিকল। তার মানে টোটাল এখানে 3টা কপিকল দেওয়া। ধরো এটা হচ্ছে আমাদের এখানে p1 কপিকল, এটা হচ্ছে p2 কপিকল, আর মাঝখানে বড় করে একটা
P3 কপিকল দেওয়া। একটা কাজ করে আমি ছবিটাকে আরেকটু বড় করে ফেলি। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে 3টা পুলি আগের মতো লিখলাম। এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, আর এটা হচ্ছে মাঝখানে P3। এই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে আমরা দেখি এখানে কিভাবে বস্তুগুলো কাজ করে। তো x এবং z হচ্ছে দুইটা বস্তু এবং মাঝখানে y হচ্ছে আরেকটা বস্তু। তুমি ধরে নাও এটার ভর হচ্ছে m1, আমি ধরে নিলাম, এবং তুমিও ধরে নাও এটার ভর হচ্ছে m2, আর এই বস্তুটার ভর হচ্ছে আমাদের এখানে m3। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাদের এখানে বস্তুগুলোর এ তল বরাবর একটা ওজন কাজ করবে, এবং এই ওজনটা মানে হচ্ছে কি m1 ইন্টু জি। আমাদের এখানেও কিন্তু একটা ওজন কাজ করবে নিচের দিকে, সেটা হচ্ছে m2 ইন্টু জি। এবং ফাইনালি y নামক বস্তুটা যেটা, সেটারও নিচের দিকে একটা ওজন কাজ করবে m3 ইন্টু জি। তারপরের যে কাজটা সেটা হচ্ছে আমি হেলানো তল অনুসারে দেখতে পাচ্ছি আমাদের এই বরাবর একটা ওজন বলের উপাংশ কাজ করবে, এবং এখানে আমাদের ওজন বলের আরেকটা উপাংশ কাজ করবে। এবং যেহেতু আমাদের এখানে হেলানো তলের কোনো কোণ দেওয়া নেই, আমরা চাইলে কোণ ধরতে পারি। তুমি এটাকে ধরতে পারো θ1, দ্যাট মিনস এই কোণটাকে আমি ধরতে পারি θ1, এবং এই যে কোণটা দেখতে পাচ্ছি ওটাকে আমি ধরতে পারি θ2। তাই যদি হয় তাহলে আমাদের এতটুকু কোণ হবে কি, অবশ্যই θ1 পরিমাণ কোণ হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি m1g, তারপর হচ্ছে cos θ1 পরিমাণ কোণ। আর আমি এখানে লিখতে পারি m1g, তারপর হচ্ছে sin θ1 পরিমাণ কোণ। এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে আমরা সেমভাবে অপর দিকেও এই জিনিসগুলো পাবো। দ্যাট মিনস তুমি এই বরাবর যে বলটা পাবে সেটা হচ্ছে অবশ্যই m2, তারপর হচ্ছে g, তারপর হচ্ছে sin θ2, এটা পাবে। আর এখানে এই নিচের দিক বরাবর, দ্যাট মিনস এই তল বরাবর আমাদের আরেকটা বল কাজ করবে। দ্যাট মিনস এই কোণটা হচ্ছে কি, এই ছোট্ট যে কোণটা আছে, আমি একটু এঁকে দিচ্ছি। ধরো এই বরাবর আমাদের এখানে একটা ওজন বলের উপাংশ কাজ করবে, আর এই কোণটা থাকবে কি θ2 হিসেবে। তাহলে তাই যদি হয় আমি এখানে পাবো হচ্ছে m2g, তারপর cos θ2। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন কয়েকটা ওজন বলের উপাংশ। তো ছোটো করে রাখলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবং আমরা এখানে y নামক বস্তুটার দিকে তাকাচ্ছি, সে হচ্ছে m3 পরিমাণ ভরযুক্ত, তার মানে নিচের দিকে m3 যে ওজনটা তার উপর কাজ করবে। এখন এখানে কয়েকটা বিষয় আমি একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে তোমাদেরকে একটা অপশন দিই। অপশনটা হচ্ছে কি, y যে বস্তুটা আছে, দ্যাট মিনস এই যে এখানে ওজন বলটা দেখতে পাচ্ছি, আমাদের এই বস্তুটা নিচের দিকে নেমে যাচ্ছে একটা নির্দিষ্ট ত্বরণে, এবং এই বস্তুটা যখন নিচের দিকে নামবে, তার মানে আমাদের y নামক যে বস্তুটা আছে তার ভর কি অনেক বেশি, বা তার ওজনটা অনেক বেশি। তার মানে সে কী করবে, সে এই কপিকলটাকে নিচে নামানো শুরু করবে। দ্যাট মিনস P3 যে কপিকলটা আছে এটাকে সে নিচে নামানো শুরু করবে। তো এটা যখন নিচে নামবে, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে এই দড়িটা এদিক বরাবর একটা টান খাবে, আবার এখানে এই দড়িটা এদিক বরাবর একটা টান খাবে। তো এই টানের ফলে আমাদের এখানে যে x এবং z বস্তু দুটো ছিল, এই দুটো বস্তু কি উপরে ওঠা শুরু করবে। তো দেখতে পাচ্ছ তোমার এখানে টোটাল কনসেপ্টটা হচ্ছে এটা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন বাকি জিনিসগুলো দেখি। ধরো আমাদের এখানে দড়ির যে টানটা খেলো, সে টানটা হচ্ছে আমাদের টি পরিমাণ টান, এবং আমাদের যেহেতু দড়িটা আদর্শ দড়ি, তার মানে আমি বলতে পারি সেম পরিমাণ টান কিন্তু আমাদের এখানে এই দড়িটাও খাবে। তাহলে আমি এখানে দুইটা টান দেখতে পাচ্ছি, টি পরিমাণ টান, যেহেতু আমাদের এখানে একটা কপিকলের সাথে দড়িটা যুক্ত, আর দড়িটাকে আমি এখানে আদর্শ ধরে নিলাম, সেজন্য আমাদের এখানে যে টানের মানটা হবে সেটা হচ্ছে কি টি পরিমাণ হবে। এখন টি পরিমাণ টানের ফলে আমাদের এখানে x এবং z এই দুটো বস্তু উপরে ওঠা শুরু করবে, আর তারা যখন উপরে ওঠা শুরু করবে অবশ্যই তাদের একটা ত্বরণ কাজ করবে, ধরো এই পরিমাণ ত্বরণ কাজ করবে। এবং যেহেতু আমাদের এখানে টানের মান সমান, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে ত্বরণ মানও কি সমান হওয়ার কথা, তাই না? যেহেতু আমাদের দড়িটা হচ্ছে কি আদর্শ দড়ি, তার মানে দড়ির সব প্রান্ত থেকে ত্বরণ সমান হবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ কাজ করবে এই দুটো দড়ির মাঝখানে, সেটাও কী হবে, অবশ্যই এই পরিমাণ ত্বরণ হবে। এবং তোমরা জানো যে যখন আমাদের কোনো একটা কপিকলের দুই প্রান্তের দড়িতে এই পরিমাণ ত্বরণ কাজ করে, তখন কিন্তু ওই দড়িটার নিচের দিক বরাবর, দ্যাট মিনস ওই কপিকলের নিচের দিক বরাবর যে ত্বরণ কাজ করবে সেটা হবে কি তার অর্ধেক। তার মানে এখানে আমাদের যে ত্বরণটা কাজ করবে সেটা অবশ্যই হবে কি a/2 পরিমাণ ত্বরণ। বাট এখানে একটা ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে আমরা এখানে a/2 কখন দিতাম, যখন দড়ির একটা প্রান্ত বাধা থাকতো একদম ফিক্সড কোনো পয়েন্টে, এবং আরেকটা পার্ট যখন মুক্ত থাকতো। বাট আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে P3 কপিকলের উপরের দিকে যে দুটো দড়ি আছে তার দুটো অংশকে একদম মুক্ত, মানে খোলা। দ্যাট মিনস x এবং z বস্তু কারোর সাথে কিন্তু ফিক্সডভাবে যুক্ত নেই। আবার আমি বলতে পারি আমাদের এখানে P3 কপিকলের উপরে যে দুটো দড়ি দেখতে পাচ্ছি, তাদের কেউই কিন্তু কোনো জায়গার সাথে ফিক্সডভাবে যুক্ত নেই বা একদম স্টেবল অবস্থায় নেই। তার মানে দুটো দড়িতে যেহেতু এই পরিমাণ ত্বরণ কাজ করছে, তার মানে নিচের দিকেও কি অবশ্যই এই পরিমাণ ত্বরণই কাজ করবে। জাস্ট একটু চিন্তা করে দেখো যে আমাদের কপিকলটার মধ্যে উপরের দিকে দুইটা দড়িতে এই পরিমাণ ত্বরণ কাজ করে, তার মানে অবশ্যই এই P3 কপিকলটাকেও এই পরিমাণ ত্বরণই কিন্তু নিচে নামতে হবে।
তাহলে আমাদের এখানে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যদি এখানে বলি যে যেহেতু আমাদের এখানে ত্বরণ কাজ করে, তার মানে যেদিকে ত্বরণ কাজ করে আমি বলতে পারি সেদিকে একটা নিট বল কাজ করে। তাহলে তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এখানে এক্স নামক বস্তুর জন্য একটা নিট বল, যেটা হচ্ছে এফ নিট 1, এবং যেদিকে ত্বরণ কাজ করে সেখানেও কি একটা লব্ধি বল বা নিট বল কাজ করে, তাহলে এটা হবে কি এফ নিট 2। তাই যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ M3 ভরের বস্তুটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, দ্যাট মিন্স ওয়াই নামক বস্তুটা নিচে নেমে যাচ্ছে। তাই এই নিচে দিয়েও কিন্তু এখানে একটা নিট বল কাজ করবে, এটা হচ্ছে এফ নিট 3। তো এটাকে আমরা এফ নিট 3 তুলতে পারি। তাহলে এই তিনটা নিট বলের মান আমরা এখন আস্তে আস্তে বের করব। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি এখানে M1 বস্তুর জন্য একটু দেখি। দেখো M1 বস্তু মানে হচ্ছে কি M1 ভরের বস্তু বা এক্স নামক এই বস্তুটা, তার মানে এই বস্তুটার ভর হচ্ছে M1, যেটা আমি অলরেডি লিখেছি। এই যে এখানে এটার নাম লিখেছি M1 ভরের বস্তু, আর এটা আমি বলেছি M2 ভরের বস্তু। তো দেখো M1 ভরের বস্তুটা যখন আমাদের টি পরিমাণ বল নিয়ে সামনে আগাচ্ছে বা উপরের দিকে আগাচ্ছে, তখন পেছন দিক থেকে কিন্তু M1g sin θ 1 তাকে টেনে ধরছে। পাশাপাশি আমাদের এখানে প্রথম যে বস্তুটা আছে সে বস্তুটাকে তলের উপর যেহেতু আমি রেখেছি, এর তল বরাবর এদিকে একটা ঘর্ষণ বল কাজ করবে তার, তাই না? তাহলে আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই তল বরাবর তার একটা ঘর্ষণ বল অবশ্যই কাজ করবে এখানে। আবার এখানে জেড যে বস্তুটা আছে, দ্যাট মিনস M2 ভরের বস্তু যেটা আছে, সেটাও যেহেতু একটা নির্দিষ্ট টি পরিমাণ টান পেয়ে উপরে উঠছে, তার মানে এই তল বরাবর তার দিকেও কি মানে নিচের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু বস্তুটা গতিশীল, তার মানে এখানে ঘর্ষণ বলের মান হবে কি অবশ্যই গতীয় ঘর্ষণ বল। তার মানে আমি এটার মান লিখতে পারি Fk1 এবং এই ঘর্ষণ বলের মান লিখতে পারি Fk2। তাহলে M1 ভরের বস্তুর জন্য তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে কাজ করছে হচ্ছে টি পরিমাণ বল। তাহলে এই টি পরিমাণ বলের ঠিক বিপরীতে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে আমাদের M1g sin θ 1, দ্যাট মিনস এটা, এবং Fk1 এটা, এই দুটো বল বিপরীতে কাজ করে। তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি টি বলটা হচ্ছে এখানে বেশি পরিমাণ বল, আমি এটাকে কার থেকে মাইনাস করবো, দ্যাট মিনস এখান থেকে আমি মাইনাস করবো হচ্ছে বাকি দুইটা বলকে, M1g তারপর হচ্ছে sin θ 1, তারপর ওর সাথে আমাদের যোগ করতে হবে Fk1 বলকে। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এই বলটাই আসলে আমাদের নিট বল হিসেবে কাজ করবে। তো নিট বলের মান কি? নিট বলের মান আমরা দেখতে পাই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভর গুণন ত্বরণ। তাহলে আমাদের এখানে এক্স নামক যে বস্তুটা আছে তার ভর হচ্ছে M1, এবং আমরা যে ত্বরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পরিমাণ ত্বরণ। এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। তাহলে এটা আমরা কার জন্য পেলাম? এটা আমরা পেয়েছি হচ্ছে একদম প্রথম যে বস্তুটা, দ্যাট মিনস M1 ভরের যে বস্তুটা আছে তার জন্য পেয়েছি। তো তুমি এখান থেকে ইচ্ছে করলে টিটাকে আলাদা বের করতে পারো। তাহলে টি এর মানটা হবে কি M1g sin θ 1, ওর সাথে যোগ হবে হচ্ছে Fk1। Fk1টা কি? এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, এবং এটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? μk1 ইন্টু আমরা প্রতিক্রিয়া বল লিখতে পারি। প্রতিক্রিয়া বল মানে হচ্ছে কি N1। এখন প্রতিক্রিয়া বলটা তোমাদেরকে আমি দেখাইনি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই এক্স বস্তুর উপর বরাবর আমাদের এখানে প্রতিক্রিয়া বল N1 কাজ করবে, আবার এখানে জেড বস্তু ঠিক উপর বরাবর এখানে একটা প্রতিক্রিয়া বল N2 কাজ করবে। তো আমরা প্রতিক্রিয়া বল পর্যন্ত লিখে রাখলাম, আর তেমন কিছু লাগবে না। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস প্লাস হবে, সেটা হচ্ছে M1 ইন্টু এ। তাহলে এ হচ্ছে কি আমাদের এখানে ত্বরণ। এবার তুমি প্রতিক্রিয়া বলের যে মানটা সেটা সরাসরি এখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রতিক্রিয়া বল N1 এর যে মানটা সেটা কিন্তু M1g cos θ 1 হিসেবে কাজ করে। তাহলে চলো বসিয়ে দিই। তাহলে t ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে M1g, তারপর হচ্ছে sin θ 1, এটা একটা পার্ট গেল। তারপর হচ্ছে এখানে বাকি পার্টটা হচ্ছে μk1, এবং ওর সাথে আমি N1কে গুণ করবো। N1 এর মান হচ্ছে কি M1, তারপর হচ্ছে g, তারপর হচ্ছে cos θ 1। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে N1 এর মান, এবং ওর সাথে আমি যোগ করবো কাকে? M1 এ, এই জিনিসটাকে আমি এখন যোগ করব। তো এই যদি হয় আমাদের ঘটনা, তাহলে টোটাল জিনিসটা আমাদের এখানে কাজ করছে কি হিসেবে? টি নামক বল হিসেবে। তাহলে এতটুকু অংশ আমি পেয়েছি হচ্ছে M1 ভরের বস্তুর জন্য। তো এখন আমি যদি M2 ভরের বস্তুর কথা একটু বলি, ভালো করে দেখো M2 ভরের বস্তুটা কোথায় আছে। এটা হচ্ছে আমাদের এখানে জেড বস্তু হিসেবে আছে। তাহলে M2 ভরের বস্তুটাকে কিন্তু উপরের দিকে টান দিচ্ছে টি পরিমাণ বল, তার মানে টি পরিমাণ বল আমি একটু নিচে লিখি, উপরে টান দিচ্ছে, তার মানে এই বলের প্রায়োরিটি হচ্ছে বেশি। এবং M2 ভরের বস্তুটাকে নিচের দিকে টান দিচ্ছে হচ্ছে Fk2, দ্যাট মিনস গতীয় ঘর্ষণ বল, এবং M2g sin θ 2, এই দুটো জিনিস। তাহলে আমি এখানে মাইনাস লিখতে পারি। মাইনাস লেখার পাশাপাশি আমরা এখানে লিখতে পারি কাকে? আমরা এখানে লিখতে পারি হচ্ছে M2, তারপর হচ্ছে g, তারপর sin θ 2, এবং ওর সাথে আমি প্লাস করব Fk2কে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে Fk2 পরিমাণ বল, এবং এটা অবশ্যই একটা নিট বল হিসেবে কাজ করবে। নিট বলটার মান কি? বস্তুর ভর গুণন ত্বরণ। তো এখানে বস্তুর ভর হচ্ছে M2 এবং ত্বরণ হচ্ছে কি আগের মতো এ। তো
তো এই হচ্ছে আমাদের এখানে নিট বলের হিসাব বা লব্ধি বলের হিসাব। তো আলটিমেটলি আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারবো m2g, তারপর হচ্ছে সাইন থিটা 2 প্লাস হচ্ছে fk2 এর মানটা কীভাবে লিখতে পারি, এটা আমি লিখতে পারি আমাদের দ্বিতীয় বস্তুর জন্য গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা আছে সেটা, দ্যাট মিনস fk2 এর মানটা লিখতে পারি মিউ k2, দ্যাট মিনস গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আমি এখানে লিখতে পারি n2 হচ্ছে কি আমাদের এখানে প্রতিক্রিয়া বল। এখন এটা লেখার পর আমরা এটার সাথে যোগ করে দিব অপর প্রান্তের m2a কে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ পেলাম। এবার তুমি চাইলে এখানে n2 এর যে মানটা আছে সেটা লিখতে পারো। n2 এর মানটা কি হবে, এই যে m2g cos থিটা 2, এটা হচ্ছে আমাদের n2 এই বলটার মান। তাহলে আমি একটু লিখে ফেলি, t ইজ ইকুয়াল টু হবে এখানে m2g, তারপর হবে হচ্ছে সাইন থিটা 2, ওর সাথে যোগ হবে হচ্ছে মিউ k2, এবং এর সাথে হবে হচ্ছে আমাদের n2। তাহলে n2 এর যে মানটা সেটা আমি দেখতে পাচ্ছি m2g cos থিটা 2, তাহলে এখানে হবে m2 তারপর g তারপর হচ্ছে cos থিটা 2, এটা হচ্ছে আমাদের n2 এর মান। ওর সাথে আমি এক্সট্রা একটা প্লাস দিব, তারপর m2 এ এই জিনিসটাকে লিখে ফেলবো। তো এখন আমাদের এই দুটো ইকুয়েশনই কিন্তু একদম সমান, কেননা দুটো ইকুয়েশনের মধ্যে আমরা এখন যেটা মান বের করেছি সেটা হচ্ছে শুধুমাত্র টান বল টি এর মানটা বের করেছি। ফাইনালি আমাদের আরেকটা বল আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াই নামক যে বস্তুটা আছে সেটার দিকে দেখো। তাহলে ওয়াই নামক বস্তুটা কিন্তু নিচে নামছে এফ নেট 3 এই বলটা নিয়ে। তাহলে এফ নেট 3 বা নিট বল যেটা 3 নম্বর নিট বল, এটার মান কী হবে, বস্তুর নিচে নামছে m3g এই পরিমাণ ওজন বল নিয়ে, এবং বস্তুকে উপরের দিকে থেকে টানছে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বল। কী পরিমাণ বল টানছে, অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে উপরের দিকে টি পরিমাণ বল টানছে, এখানে কিন্তু কপিকলটাকে টি পরিমাণ বল টানছে, কেননা আমরা যেহেতু আদর্শ তৈরি ইউজ করেছি, তার মানে টি পরিমাণ বলে কী করবে, আমাদের p3 কপিকলের দুপাশে টানবে। তাহলে এই দুটো টান মিলে আমাদের উপরের দিকে যে টান হবে সেটা হচ্ছে কি টি প্লাস টি, দ্যাট মিনস 2t। তাহলে m3g থেকে আমি যদি 2tকে বাদ দিই, তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে কি নিট বল। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে নিট বলের মানটা কী হবে, যেহেতু আমাদের এখানে নিট বল মানে কি বস্তুর ত্বরণ গুণন ভর, তাহলে এখানে ওয়াই নামক বস্তুর ভর হচ্ছে m3 এবং ওর নিচের দিকে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে a, তাহলে m3a ইজ ইকুয়াল টু হবে এখানে m3g, দ্যাট মিনস m3g হবে মাইনাস হচ্ছে এখানে 2t হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু আমরা একটা সম্পর্ক পাচ্ছি, সেটা হচ্ছে টি এর সম্পর্ক পাচ্ছি। তো তুমি যদি এখান থেকে দড়ির টান বা টি বের করতে চাও, তার মান কি হবে, টোটালটা নিচে 2 দিয়ে ভাগ হবে, আর এ পাশে থাকবে হচ্ছে আমাদের m3টা কমন যাবে, আর এখানে থাকবে g মাইনাস এ। তো তুমি একটু হিসাব করে দেখতে পারো, আমি এরকম কিন্তু একটা বল পাবো যেটা হচ্ছে আমাদের এখানে দড়ির টান বল হিসেবে কাজ করে। তো এখানে আমি কিন্তু কোনো ইকুয়েশন সলভ করিনি, আমি জাস্ট তোমাদেরকে ইকুয়েশনগুলো বের করে রাখলাম যাতে তোমরা ম্যাথের মধ্যে যদি এরকম কোনো উদ্ভট প্রবলেম আসে তাহলে যেন সলভ করতে পারো। তাহলে এখান থেকে আমি প্রথম ইকুয়েশনটা পেয়েছি হচ্ছে টি এর মানটা, দ্বিতীয় ইকুয়েশনটাও পাচ্ছি আমি এখানে টি এর মান বা দড়ির টানের মানটা, এবং তৃতীয় যে ইকুয়েশন সেখান থেকেও পাচ্ছি আমি এখানে দড়ির টানের মানটা। তার মানে 3 নম্বর ইকুয়েশনটা আসলে কাজ করেছে m3 না এখানে হ্যাঁ m3 ভরে যে বস্তুটা আছে তার জন্য, তার মানে এটা কাজ করেছে m3 ভরের বস্তুর জন্য। তো এইভাবে আমরা এখানে এই টোটাল প্রবলেমটাকে সলভ করতে পারি। তারপরে তোমাদেরকে আমি আরও একটা কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, যেখানে একটা হেলানো তলের উপরে সরাসরি কোনো একটা পুলি বা কপিকল বসে আছে। খেয়াল করে দেখা, আমাদের এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পুলি বা কপিকল, যার দুই প্রান্তে আমরা দড়ির মাধ্যমে দুটো বস্তুকে বেঁধে রেখেছি, এবং একটা বস্তুর ভর ধরে নাও তুমি m1, আরেকটা বস্তুর ভর তুমি ধরে নাও m2, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে পুলি বা কপিকল যেটাই বলি না কেন, ও দুই প্রান্তের একটা বস্তু কিন্তু ভারী এবং আরেকটা বস্তু কিন্তু হালকা। কোনটা ভারী কোনটা হালকা দেখলে বোঝা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে m1 ভরের বস্তু যেটা সেটা কিন্তু একটু নিচের দিকে আছে, আর m2 ভরের বস্তু একটু উপরের দিকে আছে। তার মানে m1 ভরের বস্তুটা কি বেশি ভারী, এবং এটা কিন্তু হেলানো তল বরাবর এদিকে একটা বল অনুভব করে। আবার এখানেও m2 ভরের বস্তু যেটা, এটাও কিন্তু হেলানো তল বরাবর এদিকে একটা বল অনুভব করে। কি বল অনুভব করে, তুমি দেখতে পাচ্ছ m2 ভরের বস্তুর ওজন হচ্ছে m2g, এটা সরাসরি কিন্তু ভূমির দিকে বা নিচের দিকে কাজ করে। আবার m1 ভরের বস্তু যেটা ওজন, সেটা হচ্ছে m1g, এটাও কিন্তু একদম সরাসরি নিচের দিকে কাজ করে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে m1 ভরের বস্তুর উপরে মানে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল n1 কাজ করে, এবং m2 ভরের বস্তুর জন্য উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল n2 কাজ করে। তাহলে n1 n2 এরা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এবং এদেরকে আমরা উপরে নির্দেশ করেছি। এখন
আমাদের এখানে ওজন বলের কিন্তু দুইটা উপাংশ কাজ করে, এবং তুমি যদি এখানে আনত কোণটাকে থিতা পরিমাণ ধরো, তাহলে আমি বলতে পারি ওজন বলের একটা উপাংশ কাজ করবে এই বরাবর, সেটা হচ্ছে m1g, তারপর হচ্ছে সাইন থিতা, এবং আরেকটা উপাংশ কাজ করবে আমাদের m2 ভরের বস্তুর জন্য, সেটা হচ্ছে কি m2g সাইন থিতা, এবং আমরা জানি এটা কিভাবে কাজ করে, তাই না? আর এখানে আরেকটা উপাংশ কাজ করে ঠিক এই বরাবর, দ্যাট মিনস n2 এর ঠিক বিপরীত দিক বরাবর, অর্থাৎ এই বরাবর আমাদের একটা ওজন বলের উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে m2g cos থিতা। এটা হচ্ছে ঠিক n2 এর বিপরীতে কাজ করে, এবং n1 বলের ঠিক বিপরীতে, দ্যাট মিনস এই বরাবর, আমি তোমাকে একটু ছোট্ট করে দেখাই, আমাদের মোটামুটি এই বরাবর আরেকটা উপাংশ কাজ করে ওজন বলের, এবং এটার মানটা কি হবে? অবশ্যই m1g cos থিতা হবে। তাহলে এই 4টা 5টা বল, অনেকগুলো বল এখানে একসাথে কাজ করছে। তাই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কপিকল বা যেটা হচ্ছে আমাদের পুলি, সেটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে টানছে দুইটা দড়িকে, এবং যেহেতু দড়িটা হচ্ছে আদর্শ দড়ি, তাই আমি বলতে পারি আমাদের এখানে দূরবর্তী বল হচ্ছে টি কাজ করবে, এখানে কিন্তু দূরবর্তী বলটা টি কাজ করবে। তাহলে টি পরিমাণ বল পেয়েই কিন্তু আমাদের এখানে m2 ভরের বস্তুটা উপরে উঠছে এবং m1 ভরের বস্তুটা কিন্তু নিচে নামছে। যখন আমাদের m1 ভরের বস্তুটা নিচে নামা শুরু করবে, ওই সময়টাতে কিন্তু তাকে পেছনের দিক থেকে একটা নির্দিষ্ট ঘর্ষণ বল অ্যাপ্লাই করা হবে। আবার যখন m2 ভরের বস্তুটা উপরে ওঠা শুরু করবে, তখন কিন্তু তাকে পেছনের দিক থেকে একটা ঘর্ষণ বল অ্যাপ্লাই করা হবে। তাহলে এটার মেইন রিজন হচ্ছে গতির বিপরীতে সবসময় ঘর্ষণ বল কাজ করে। তা আমি একটু তোমাদেরকে কোন কালারে দেখাবো? নীল কালারে দেখাই। দেখো, m1 ভরের বস্তুর ভর বেশি, তাই ও নিচের দিকে স্লাইড করে নামছে m1g সাইন থিতার জন্য, তাই ওর বিপরীতে একটা গতীয় ঘর্ষণ বল কাজ করবে এদিক বরাবর। আবার m2 ভরের বস্তুটা যেহেতু উপরের দিকে উঠছে, তাই ওর পেছনের দিকেও একটা গতীয় ঘর্ষণ বল এদিকে কাজ করবে। তাহলে এই গতীয় ঘর্ষণ বলগুলোর মান কিন্তু আমরা ধরতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা কি ধরতে পারি? আমরা m1 ভরের বস্তুর জন্য গতীয় ঘর্ষণ বলের মানটা ধরতে পারি Fk1। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে ব্ল্যাক কালারে লিখি। তাহলে এটার মান আমি ধরতে পারি Fk1, এবং m2 ভরের বস্তুর জন্য গতীয় ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল, এটাকে আমি Fk2 ধরতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে Fk2। তাই যদি হয় আমাদের এখানে কন্ডিশন, তাহলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের এখানে গতিশীল একটা অবস্থা তৈরি হয়েছে। তো এখন আমরা মেইন সমীকরণে চলে যাই। তো আমি যদি m1 ভরের বস্তুর কথা বলি, তাহলে m1 ভরের বস্তুর জন্য আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বল কাজ করে। এর মধ্যে থেকে আমাদের এখানে m1g সাইন থিতা, যেটা এই বলের জন্য আমাদের এখানে m1 ভরের বস্তুটা এদিক বরাবর পিছলে চলে আসে বা নিচের দিকে হচ্ছে নেমে আসে। নিচের দিকে যখন সে নেমে আসবে, অবশ্যই তার একটা ত্বরণ থাকবে, এই পরিমাণ ত্বরণ, এবং এই পরিমাণ ত্বরণের জন্য তার মধ্যে একটা নিট বলও কাজ করবে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে প্রথম নিট বল, যেটা হচ্ছে m1 ভরের বস্তুর উপর কাজ করে। তাহলে এই নিট বলের মানটা কী হবে? অবশ্যই আমাদের এখানে ওজন বলের উপাংশ বিয়োগ হচ্ছে আমাদের এখানে বাকি দুটো বল, দ্যাট মিনস m1g সাইন থিতার বিপরীতে যে দুটো বল কাজ করে, একটা হচ্ছে টান বল, একটা হচ্ছে Fk1 বা গতীয় ঘর্ষণ বল, তারা বিয়োগ হবে এখান থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি m1g সাইন থিতা, যেটা এর প্রায়োরিটি বেশি, এবং এখান থেকে আমি বাদ দিব কাকে? উপরের দিকে কাজ করা দুটো বলকে, দ্যাট মিনস একটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে টান বল বা দড়ির টান বল। তাই যদি হয় তাহলে এটার মান হবে কি আমাদের নিট বলের সমান। তাহলে এই টোটালটার মান আমি যদি লিখি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এফ নিট বা প্রথম নিট বল। তবে তুমি এটাকে এফ নিট 1ও ধরতে পারো ছবি অনুসারে। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি m1g, তারপর হচ্ছে সাইন থিতা, সরাসরি আমি এখানে মাইনাস দিতে পারি, এবং আমি এখানে Fk1 যেটা দেখতে পাচ্ছি, Fk1টা হচ্ছে কি গতীয় ঘর্ষণ বল, যেটাকে আমি লিখতে পারি μk1, দ্যাট মিনস গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আমাদের এখানে প্রতিক্রিয়া বল, দ্যাট মিনস প্রথম বস্তুর জন্য প্রতিক্রিয়া বল হচ্ছে n1। তারপরে এই টোটালটাকে আমি লিখতে পারি নিট বল। নিট বল মানে হচ্ছে কি বস্তুর ভর গুণন ত্বরণ। তো আমাদের এখানে m1 ভরের বস্তুর ভর হচ্ছে m1 এবং ত্বরণটা হচ্ছে কি a, এবং আলটিমেটলি তুমি এটাকে এভাবে লিখতে পারো m1g, তারপর হচ্ছে সাইন থিতা। তো আমি একটু সুন্দর করে লিখি, m1g সাইন থিতা মাইনাস হচ্ছে μk1 ইন্টু n1। n1 এর মান কত? n1টা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ m1g cos থিতা হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আমাদের এখানে প্রতিক্রিয়া বল যা, আমাদের ওজন বলের এই উপাংশটার মানও কি তা একই জিনিস। তাহলে আমি এখানে n1 এর যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে m1, তারপর হচ্ছে g, তারপর হচ্ছে এখানে cos থিতা। এই টোটালটা আমি এখানে লিখতে পারি ইজিক্যাল টু, আমি এখানে লিখতে পারি m1 ইন্টু a। তাহলে আমি একটু ছোটো করে লিখি, এটা হচ্ছে আমাদের এখানে m1 ইন্টু a হিসেবে কাজ করবে। তো তারপরে তুমি এটাকে তোমার ইচ্ছা মতো, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে মাইনাস টি দিতে ভুলে গেছি। হ্যাঁ, এখানে আমাদের টি হবে। তাহলে টোটালটার মান হবে কি
m1 ইন্টু এ। এখন তুমি চাইলে এখান থেকে টি এর মানটা আলাদা করে লিখতে পারো দড়ির টান। তাহলে টি এর মানটা আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর ওই পাশে কি থাকবে m1 ইন্টু জি থাকবে, তারপর হচ্ছে সাইন থিতা মাইনাস মিউ কে ওয়ান, তারপর হচ্ছে m1 ইন্টু জি, তারপর হচ্ছে কস থিতা, তারপর হচ্ছে মাইনাস m1 ইন্টু এ। তার মানে এখান থেকে তুমি m1টা যদি কমন নাও তাহলে একটা সুন্দর ইকুয়েশন পেতে পারো। এই যদি হয় আমাদের এখানে অবস্থা m1 ভরের বস্তুর জন্য, তাহলে তুমি দেখতে পাচ্ছ m2 ভরের বস্তুর জন্য কিন্তু অনেকটা একই রকম অবস্থা হবে। তাহলে m2 ভরের বস্তুর দিকে একটু তাকাও, এই বস্তুটা কিন্তু উপরের দিকে টি পরিমাণ বল নিয়ে উঠছে, তার মানে টি পরিমাণ বলের প্রায়োরিটি এখন বেশি, এবং টি পরিমাণ টান বলের বিপরীতে m2g সাইন থিতা এবং fk2 এই বল দুটো কাজ করে। তাই যদি হয় তাহলে আমাদের উপরের দিকে যেহেতু সে উঠছে, তার মানে উপরের দিকে কি দড়ির একটা ত্বরণ কাজ করবে, এবং এর ত্বরণের মানটা কী হবে, অবশ্যই এ হবে, কেননা আমাদের এখানে দড়িটা হচ্ছে আইডিয়াল দড়ি বা আদর্শ দড়ি। তার মানে উপরের দিকে যেহেতু এ পরিমাণ ত্বরণ কাজ করে, তাহলে উপরের দিকে অবশ্যই আমাদের এখানে একটা নিট বল কাজ করবে, যেটা হচ্ছে এফ নিট টু। তাহলে এফ নিট টুটা হচ্ছে উপরের দিকে যদি কাজ করেই থাকে, তাহলে আমি এখানে লিখতে পারি m2 ভরের বস্তুর জন্য কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি টি বলটার হচ্ছে প্রায়োরিটি বেশি, মাইনাস টি বলের বিপরীতে কাজ করে m2g, তারপর কাজ করে হচ্ছে সাইন থিতা, তারপর কাজ করে হচ্ছে প্লাস fk2, দ্যাট মিন্স গতীয় ঘর্ষণ বলটা কাজ করে, এবং এরা মিলিয়ে কিন্তু আমাদের এখানে নিট বল তৈরি করে, এবং এই নিট বলটার জন্য বস্তু এ ত্বরণে উপরে ওঠে। তাহলে নিট বলের মান কী হবে, অবশ্যই বস্তুর ভর গুণন ত্বরণ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে এখানে আমাদের বস্তুর ভর হচ্ছে m2 এবং ত্বরণ হচ্ছে কি এ। তাই যদি হয় তাহলে তুমি এখান থেকে সরাসরি টি এর মানটা এখন বের করতে পারো। তাহলে টি হচ্ছে এখানে দড়ির টান, তো আমি এখানে দড়ির টানটা বের করি, টি এখানে দড়ির টান ইজ ইকুয়াল টু অপর প্রান্তে আমাদের এখানে m2a, এটা যা আছে তাই থাকবে, তারপরে ওই পাশেটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে এখানে হবে হচ্ছে m2 ইন্টু জি, তারপর আমি পাবো এখানে হচ্ছে সাইন থিতা, তারপর আমি এখানে পাবো প্লাস fk2, fk2কে আমি কীভাবে লিখতে পারি, মিউ k2 ইন্টু প্রতিক্রিয়া বল n2, এভাবে লিখতে পারি। এখন এখানে মিউ k2 হচ্ছে কি, মিউ k2 হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় বস্তুর জন্য গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান, এবং n2 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য প্রতিক্রিয়া বল। তো আমরা এই প্রতিক্রিয়া বলটাকে কীভাবে লিখতে পারি, তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রতিক্রিয়া বলটা ঠিক m2g cos থিতা এটার সমান, মানে বিপরীত দিক বরাবর আমাদের ওজন বলের একটা উপাংশের সমান। তাহলে এটা হবে কি, আমাদের n2 এর জায়গায় বসবে m2 ইন্টু জি, তারপর হচ্ছে cos থিতা, এতটুকু পরিমাণ বসবে, যেহেতু আমাদের এখানে n2 পরিমাণ প্রতিক্রিয়া বল আমাদের নিচের এই অংশটুকুর সমান। তো তাই যদি হয় তাহলে আমাদের এটা কিসের মান বের হলো, এটা অবশ্যই টি এর মানটা বের হলো বা দড়ির টানের মানটা বের হলো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এই দুটো সমীকরণই কিন্তু একই সমীকরণ, কেননা আমি এখানেও কিন্তু টি এর মান বের করেছি প্রথম সমীকরণের জন্য। খেয়াল করে দেখো এখানে আমি যে টি এর মানটা বের করেছি, তার মানে এই টি এর মানের এক পক্ষ যেটা এসেছে আমাদের এখানে, আমি টি এর মানটা বের করেছি, ওর অপর পক্ষ কি সেম জিনিসটা এসেছে। তার মানে আমি এখানে এই দুটো সমীকরণকে যদি ইকুয়ালাইজ করি তাহলে অবশ্যই এখান থেকে একটা নতুন সম্পর্ক পাবো। দ্যাট মিনস তুমি যদি এই দুটো সমীকরণকে ইকুয়াল করে দাও তাহলে টি টি বাদ যাবে, বাকি অংশগুলো কি একত্রিত হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট 8, এবং এটার মাধ্যমে আমি তোমাদেরকে কোনো ইকুয়েশন সলভ করিনি বা করে দেখাইনি, আমি জাস্ট একটা নির্দিষ্ট প্রসেস দেখিয়েছি যে তোমরা এরকম কোনো একটা কন্ডিশন আসলে কিভাবে ক্যালকুলেশনটা করতে পারবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি
তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।